আফনানের চোখ গিয়ে পড়ল সমুদ্রের ধারে বসে থাকা একটা মানুষের উপর। এত রাতে এই শীতের মধ্যে ওখানে কে বসে আছে? অধরা না তো? না না, ও এত রাতে ওখানে গিয়ে কি করবে? না জানি কোথায় চলে গেছে মেয়েটা। আচ্ছা গিয়ে দেখি, গিয়ে কি দেখবো ওখানে কে বসে আছে। না, একবার একটু দেখে আসি। আফনান হোটেল থেকে বেরিয়ে সমুদ্রের ধারে বসে থাকা ওই মানুষটার কাছে গেল। কাছে যেতেই বুঝতে পারলো মেয়েটি আর কেউ না, অধরা নিজেই। অধরা, এখানে কি করছো? আরো জোরে বলল, এই মেয়ে, এখন এখানে কি করছো? কাউকে কিছু না জানিয়ে একা একা এখানে এসেছো কেন? জানো হোটেলে ওনা তোমাকে দেখতে না পেয়ে কতটা টেনশন করছিল? আমিও কত টেনশন করছিলাম জানো। অধরা, কি হলো? কিছু বলছো না যে? শুনতে পাচ্ছ না নাকি? এবার আফনান অধরার সামনে গিয়ে দাঁড়ালো। এ কি, তুমি কাঁদছো কেন? অধরা এক দৃষ্টিতে সমুদ্রের দিকে তাকিয়ে আছে, আর ওর চোখ দিয়ে অবিরামের ভাবে পানি পড়ছে। আফনান গিয়ে আস্তে করে অধরার পাশে বসলো। ওর একটা হাতের উপর হাত রেখে নরম সুরে বলল, কি হয়েছে? হাতের উপর কারো হাতের ছোঁয়া পেয়ে অধরা কেঁপে উঠল। পাশ ফিরে তাকাতেই দেখে আফনান ওর পাশে বসে আছে। অধরা আফনানকে দেখে চট করে নিজের হাত সরিয়ে ফেলল। স্যার, আপনি আপনি এখানে কি করছেন? কখন আসলেন? কখন আসলাম তুমি জানো না আমি কখন এসেছি? স্যার, এটা কেমন কথা? জানলে কি জিজ্ঞাসা করতাম। আচ্ছা বাদ দাও, এখন তুমি বলো, তুমি এত রাতে এখানে বসে কি করছো? অধরা অন্য পাশ মুখ ঘুরিয়ে আস্তে করে বলল, কিছু না। এখানে এসে কান্না করছো কেন? কান্না? কোথায় কান্না করছি স্যার? আফনান অধরার চোখের নিচ থেকে এক বিন্দু পানি আঙ্গুলে নিয়ে অধরার সামনে ধরে বলল, এই যে কোথায় কান্না করছো তার উত্তর। অধরা নিজের মুখে হাত দিয়ে দেখে সে সত্যিই কান্না করছে। অদ্ভুত তো, আমি কান্না করছিলাম আর আমিই জানি না। কি ভাবছিলে অধরা, যে এতটা বিভোর হয়ে গেছিলে? কোনো সমস্যা? না স্যার, কি সমস্যা হবে? অধরা, তুমি যদি ভুলে গিয়ে থাকো তবে তোমাকে আরও একবার মনে করিয়ে দিই, আমি কিন্তু শুধু তোমার বস নই, আমি তোমার ফ্রেন্ডও। আর ফ্রেন্ডকে নিজের সব কথা শেয়ার করা যায়। বলো এবার কি হয়েছে? আসলে স্যার, আমার মায়ের কথা খুব মনে পড়ছে। অনেক ছোটবেলায় তাদেরকে হারিয়েছি তো, তাই তাদের সাথে কাটানো সব স্মৃতিগুলো আমার ভালো করে মনে নেই। কিছু কিছু কথা এখনো মনে আছে। জানেন স্যার, আমার মায়ের সমুদ্র খুব ভালো লাগতো, আর তাই তো আব্বুর যখন ছুটি হতো তখন আমরা এখানে চলে আসতাম। মা প্রায় এক কথা বলতো, সমুদ্রের এই ঢেউগুলোর নাকি অনেক শক্তি, একজন মানুষের মনের সকল কষ্ট, সব দুঃখ নিমিষে মুছে দেওয়ার শক্তি আছে এই সমুদ্রে। এই যে ঢেউয়ে যে শব্দগুলো শুনছেন, এগুলো সব প্রকৃতির বুলি, আমাদেরকে জানান দিচ্ছে তারা চারপাশ দিয়েই আছে। আজ এখানে বসে মনে হচ্ছে আমি আমার মা বাবার কাছে চলে এসেছি। এখানকার কোনো এক জায়গা ভালির সাথে মা বাবার স্পর্শ মিশে আছে। খুব মিস করব তাদেরকে, তাই তো। অধরা আর কোনো কথা বলল না, নীরবে কাঁদতে লাগলো। আফনান অধরাকে জড়িয়ে ধরবে বলে হাত দুটো বাড়িয়ে দিচ্ছিল, কিন্তু পরক্ষণে কি যেন ভেবে হাত আবার নিজের কাছে নিয়ে আসলো। তুমি এখানে এসেছো ভালো কথা, কিন্তু এখন কেন আসতে গেলে? কত ঠান্ডা পড়ছে দেখছো? আর আসলে তো আসলে, কাউকে সাথে নিয়ে আসুনি কেন? ওনা তোমার জন্য কত টেনশন করছে তাই নাকি? হ্যাঁ তাই, এবার চলো। অধরার আপনার হোটেলের দিকে গেল। অধরার ওর হোটেলে দিয়ে আপনার নিজের হোটেলে চলে গেল। এসব কিছু দিশা লক্ষ্য করলো। ওনা নিজের রুমে পায়চারি করছে, এমন সময় অধরা এলো রুমে। আরে আপু, আপনি ঘুমাননি? অধরা, কোথায় ছিলে তুমি? তুমি ঠিক আছো? আপু, হ্যাঁ আমি ঠিক আছি। আর আমি এই হোটেলে একটু বাইরে ছিলাম। হোটেলের বাইরে গিয়ে তুমি কি করছিলে? আর যখন গেলেই তো আমাকে একবার বলে যেতে পারলে না? জানো আমার কত টেনশন হচ্ছিল। সরি আপু, আমি আপনাকে ভুলেই বেরোতে চেয়েছিলাম, কিন্তু আপনাকে কোথাও খুঁজে পাইনি, তাই ভুলে যেতে পারিনি। আচ্ছা ঠিক আছে, আজ যা করেছো তা করেছো, আর এমনটা করবে না। চলো এবার ঘুমাতে চলো। জি আপু। পরের দিন 31শে ডিসেম্বর সবাই পার্টির ব্যবস্থা
করতে ব্যস্ত, কিন্তু দিশা ব্যস্ত আহনাফকে নিয়ে। আহনাফ দিশাকে বারবার নিজের থেকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু দিশার লজ্জা শরমগুলো আপনার গায়ের উপর উঠে ডলে পড়ছে। এক সময় সুমাইয়া এসে অদরাকে বলল, অদরা কি করো? কিছু না। গ্রেট, তাহলে চলো একটু সমুদ্র পাড় থেকে একটু ঘুরে আসি। আচ্ছা চলো। অদরা আর সুমাইয়া গল্প করতে করতে চারপাশ ঘুরতে লাগলো। তোমাকে তো একটা কথা বলাই হয়নি অদরা। কি? পরশুদিন আমার ফুফাতো ভাইয়ের জন্মদিন ছিল, জানো? ওদের বাসায় অনেক বড় পার্টি হয়েছিল। জন্মদিনের কথা শুনে অদরার হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। তাই নাকি? খুব ভালো। আচ্ছা শোনো, সুমাইয়া, বলছি যে আসিফ তোমাকে কবে যেন প্রপোজ করেছিল, মানে কত তারিখে, মনে আছে? হ্যাঁ মনে আছে তো, ওই মাসের 21 তারিখে। ও থ্যাঙ্কস। এমন সময় অদরা সামনে দিশাকে দেখতে পেল। আচ্ছা সুমাইয়া, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি, কেমন? আচ্ছা ঠিক আছে। অদরা এবার দিশার কাছে গিয়ে বলল, ম্যাডাম আপনি কি আমায় একটু সাহায্য করবেন? কি সাহায্য? ম্যাডাম আপনি তো অনেক দিন ধরে আপনার স্যারের সাথে আছেন, তাহলে আপনার স্যারকে তো আপনি খুব ভালোভাবেই জানেন, তাই না? দিশা মনে মনে বলল, এই অদরার আবার হঠাৎ করে কি হলো? আপনানের ব্যাপারে আবার কি জানতে চাই? ও বুঝতে পেরেছি, নিশ্চয়ই জানতে চাই যে আপনার পছন্দের কালার কি, সেই রঙের শাড়ি পরে আপনাকে পাশানোর ধান্দা করছে। হ্যাঁ সব বুঝতে পেরে গেছি, কিন্তু তুমি ভুল মানুষের কাছে সাহায্যের জন্য এসেছো অদরা। আমি তো তোমায় আপনার পছন্দের কালার সম্পর্কে কিছুই বলবো না, কখনো না। অদরাকে বলল, হ্যাঁ চিনি তো, আমি তো ওকে সব থেকে ভালো করে চিনি। বলো ওর ব্যাপারে কি জানতে চাও? ম্যাডাম আপনি কি বলতে পারবেন 21শে ডিসেম্বর কার জন্মদিন? অদরার প্রশ্ন শুনে দিশা থতমত খেয়ে গেল। কি ভেবেছিল আর কি জিজ্ঞাসা করলো? কি কি বললে আবার বলো। 21শে ডিসেম্বর কার জন্মদিন? দিশা এবার ভাবতে লাগলো, 21শে ডিসেম্বর আমার মনে পড়েছে। হ্যাঁ হ্যাঁ বলুন, কার জন্মদিন? আরোহীর জন্মদিন। আরোহী? আমি একদম শিওর ওরই জন্মদিন। অদরা এবার মনে মনে ভাবলো, আরোহী, এই নামটা তো একটু শোনা শোনা মনে হচ্ছে, কোথায় যেন শুনেছো। হ্যাঁ, ওই দিন হোটেলে আফনান স্যারকে কোনো এক আরোহীর ব্যাপারেই তো জিজ্ঞাসা করছিল, তার মানে সেই দিনে আরোহীর জন্মদিন ছিল। দিশাকে বলল, আচ্ছা আপু, আপনি কি বলতে পারবেন কে এই আরোহী? হ্যাঁ অবশ্যই বলতে পারবো। আরোহী হলো আপনাদের। দিশা কথাটা শেষ করতে পারলো না, কারণ এরই মধ্যে দিশার একটা ফোন এলো। সরি অদরা, আর্জেন্ট কল এসেছে, আমাকে রিসিভ করতে হবে, পরে কথা বলছি। ওকে আপু। দিশা অন্যদিকে চলে গেল। কে আরোহী? আর এই আরোহীর সাথে স্যারের কি সম্পর্ক? আপনাদের হোটেলের হলরুমে পার্টির ব্যবস্থা করা হচ্ছে। অনায়াসে পার্টির ব্যবস্থাটা দেখতে লাগলো। এমন সময় সেখানে দিশা এসে হাজির হলো। অনা দিশাকে দেখে বলল, দিশা দেখ তো সব কিছু কেমন হচ্ছে। ও প্লিজ অনা, এই ধরনের ফালতু প্রশ্ন তুই আমাকে করিস না, কারণ তুই জানিস তোর পছন্দ করা কোনো জিনিস আমার কোনোদিনও পছন্দ হবে না। অনা একটা তাচ্ছিল্যের হাসি মুখে নিয়ে বলল, দিশা একটা কথা মনে রাখিস, তোর আর আমার পছন্দ এক না হলেও আপনার আর আমার পছন্দ কিন্তু এক। তুই ওকে বিয়ে করতে যাচ্ছিস, পারবি তোর সব পছন্দগুলোকে নিজের করে নিতে? শোনো না, আমি হলাম গিয়ে এই যুগের মেয়ে, আর এই যুগের মেয়েরা ছেলেদের কোনো অভ্যাসের দাস হয়ে থাকে না, তারা ছেলেদেরকে নিজেদের দাস করে নেয়। আপনাদের সাথেও ঠিক তেমনটাই হবে। ওকে আমি আমার রঙের ঠিক রাঙিয়ে নেব। কথাগুলো বলে দিশা চলে গেল। অনা মনে মনে ভাবলো, না দিশা, তুই যা যা ভাবছিস তার কোনোটাই হবে না, আমি হতে দেব না। না তোর সাথে আপনাদের বিয়েটা হতে দেব, না তোকে আপনাদের জীবনটা নষ্ট করতে দেব। আপনাদের জন্য যোগ্য মেয়ে আমি পেয়ে গেছি, যে আপনাদের জীবনটা আবার ভালোবাসা দিয়ে ভরিয়ে দিতে পারবে। হ্যাঁ,
অদরাই হবে সেই মেয়ে যার সাথে আপনাদের বিয়ে হবে। অদরাকে সকাল থেকে 2টা ছেলে ফলো করছিল। তারা হলো রাজীব আর রেহান। ওনার অফিসে কাজ করে। তারা দূরে এক জায়গায় বসে অদরাকে দেখছে। হঠাৎ রাজীব বলল, সে তুই যাই বল রেহান, ওই মেয়েটা দেখতে কিন্তু জোশ। আচ্ছা, খোঁজ খবর কিছু নিয়েছিস? মেয়েটার ব্যাপারে কিছু জানতে পারলি কি করে? হ্যাঁ, জানতে পেরেছি। মেয়েটার নাম অদরা, ঢাকায় থাকে, আপনার স্যারের ফিয়ে। কি বলিস কি, এই মেয়েটা আপনার স্যারের ফিয়ে? বাহ, স্যারের তো ভাগ্যটা খুবই ভালো। একদিকে দিশা ম্যাডামকে পাচ্ছেন, আবার অন্যদিকে এত সুন্দর একটা পিয়ে। ইস, মেয়েটাকে যদি এক রাতের জন্য পেতাম না, তাহলে জীবনটা সার্থক হয়ে যেত। কি বলিস? হ্যাঁ রে, ঠিক বলেছিস। তবে এক রাত কেন, 1 ঘন্টার জন্য পেলেও আমি নিজেকে ধন্য মনে করব। এমন সময় সেখানে দিশা এসে বলল, 1 ঘন্টা বা একটা দিন নয়, তোমরা চাইলে তার থেকেও বেশি দিন ওই মেয়েটার সাথে কাটাতে পারো। দিশাকে দেখে রাজীব আর রেহান খুব ভয় পেয়ে গেল। উঠে দাঁড়িয়ে রেহান কাঁপা কাঁপা গলায় বলল, ম্যাডাম, আপনি যা ভাবছেন তেমন কিছুই না। আমরা তো শুধু একটু মজা করছিলাম। কিন্তু আমি কোনো মজা করছি না, সত্যি বলছি। অদরাকে খুব পছন্দ হয়েছে, তাই না? ওর সাথে সময় কাটানোর সুযোগ আমি তোমাদের করে দেব। শুধু তোমাদের একটা কাজ করতে হবে। রাজীব জিজ্ঞাসা করলো, কি কাজ ম্যাডাম? তোমাদের কাজ শেষ হলে মেয়েটাকে মেরে দিতে হবে। কি কি বলছেন ম্যাডাম? আমরা এটা পারবো না ম্যাডাম। কাউকে মারতে পারবো না, খুনি না আমরা। আমি জানি তোমরা খুনি নও, কিন্তু খুনি হতে হবে। তোমরা একটু আগে অদরাকে নিয়ে যা যা বলছিলে তার একটা ভিডিও আমি রেকর্ড করেছি। এখন আমার কথা মতো যদি কাজ না করো, তাহলে এই ভিডিওটা আমি পুলিশকে দেখিয়ে দিব। আর তারপর কি হবে সেটা নিশ্চয়ই আমার বলে দেওয়ার দরকার নেই। খুব ভালো করেই বুঝতে পারছো। রেহান বলল, মেয়েটাকে কি করে পাবো সেটা বলুন ম্যাডাম। স্মার্ট বয়, গুড। আচ্ছা, তাহলে শোনো, তোমাদেরকে কি করতে হবে। সন্ধ্যাবেলায় আনা রুমে রেডি হচ্ছে। এমন সময় অদরা রুমে এলো। কোথায় ছিল অদরা তুমি? পার্টি তো একটু পরেই শুরু হয়ে যাবে। আপু, আমি একটু সুমাইয়ার কাছে ছিলাম, ওকে রেডি হতে একটু হেল্প করছিলাম। ও আচ্ছা, ঠিক আছে। শোনো, আজ আমি তোমাকে রেডি করব। না না আপু, তার দরকার হবে না। আমি এখনই রেডি হয়ে যাচ্ছি, বেশি সময় লাগবে না। অনেক একটু রেগে যাওয়ার ভান করে বলল, অদরা, আমি তোমার বস। আর আমি যখন বলেছি যে আজ তোমাকে আমি রেডি করব, তো করবই, বুঝেছ? আচ্ছা ম্যাডাম, গুড। অদরা, আমি চাই তুমি আজ শাড়ি পরো। শাড়ি? না আপু, আজ শাড়ি পরতে পারবো না। কেন? তুমি কি শাড়ি পরতে জানো না? না আপু, সেটা তো জানি, কিন্তু এত মানুষের মধ্যে এমনিতেই কেমন জানি একটা লাগছে। তার উপর শাড়ি পরলে না জানি কি হয়। আরে কিছু হবে না, এই প্রথমবার এত মানুষের মাঝে এলে তো, সেজন্য একটু আনকমফোর্টেবল লাগছে। ওটা পরে ঠিক হয়ে যাবে, আর চিন্তা করো না। আমি একদম ভালোভাবে তোমাকে শাড়ি পরিয়ে দেব। আচ্ছা ম্যাডাম। অনা অদরাকে রেডি করিয়ে একসাথে পার্টিতে এলো। অনা অদরাকে 1 গ্লাস জুস দিয়ে বলল, অদরা, এই জুসটা আপনাকে একটু দিয়ে আসো তো। আমি আমি দিব আপু? হ্যাঁ, তুমি দিবে, যাও এখন। না না আপু, এই অবস্থায় আমি স্যারের সামনে যেতে পারবো না। এই অবস্থায় মানে? তোমাকে দেখতে কত সুন্দর লাগছে জানো, যাও বলছি। অদরা আর কোনো কথা না বলে জুসের গ্লাসটা নিয়ে আফরানের কাছে চলে গেল। আফরান একজন গেস্টের সাথে কথা বলছে। এমন সময় পেছন থেকে অদরা এসে বলল, স্যার, অনা আপু আপনার জন্য এই জুসটা পাঠিয়েছেন, নিন। আফরান অদরার কথা শুনে পেছন
দিকে ফিরল, কিন্তু অদরাকে দেখে সেখানেই চমকে গেল আফনান। অদরা আজ নীল শাড়ি পরেছে বললে একটু ভুল হবে। ওনার জোর করে পরিয়েছে। নীল হলো আফনানের সব থেকে পছন্দের রং। চুলগুলো বেনি করে এক পাশে রাখা, আর আরেক পাশে বড় একটি লাল গোলাপ। গলায় একটি ছোট্ট লকেট, আর দুই কানে দুটি বড় বড় কানের দুল। দুই হাত ভর্তি নীল কালারের রেশমি চুড়ি, চোখে গাঢ় করে কাজল, আর ঠোঁটে গোলাপি কালারের লিপস্টিক। আফনান তো অদরাকে দেখে সেখানেই একেবারে ঘায়েল হয়ে গেল। স্যার? হ্যাঁ, বলো। সোনা ম্যাডাম পাঠিয়েছেন আপনার জন্য, নিন। অদরার হাত থেকে জুসের গ্লাস নিয়ে আফনান বলল, থ্যাঙ্কস, ওয়েলকাম। অদরা চলে গেল সেখান থেকে। এদিকে অদরাকে দেখে দিশা জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। দিশা মনে মনে ভাবল, সাজো অদরা, আরো সাজো, কারণ হাজি তোমার জীবনের শেষ সাজা হবে। পার্টিটা সবাই যে যার মতো করে এনজয় করছে। অনায়বার স্টেজে উঠে মাইক নিয়ে বলল, গাইজ, 12টা বাজতে এখনো 2 ঘন্টা বাকি। এই 2 ঘন্টা এমনি না কাটিয়ে দিয়ে চলো সবাই মিলে একটা গেম খেলি। আফনান বলল, গেম? কেমন গেম? গানের গেম। গেমটা আমি বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা গান শুরু করব। সেই গানটা 2 কলি হওয়ার পরেই আমার পাশের জন একটা নতুন গান ধরবে। সেই গানটা 2 কলি হওয়ার পরেই তারপরের জন অন্য একটি গান ধরবে। এভাবেই চলতে থাকবে। তবে একজনের গান গাইতে গাইতে যদি আরেকজন তাড়াতাড়ি করে অন্য গানটি না গাইতে পারে, তাহলে গেম থেকে আউট হয়ে যাবে। তো যারা এই গেমটা খেলতে চাও তারা স্টেজে চলে এসো। কিন্তু একটা কথা মনে রাখো, গান ভাবার সময় কিন্তু 1 মিনিটেরও সময় কম পাবে। ওনার কাছে থেকে এমন একটি গেমের বর্ণনা শুনে অনেকেই স্টেজে এলো, কিন্তু আফনান, দিশা আর অদরা এলো না। ওনা আফনানের কাছে গিয়ে বলল, কিরে, তুই এখানে পাথরের মতো দাঁড়িয়ে আছিস কেন? যা, স্টেজে যা। আমি স্টেজে গিয়ে কি করব? কি করবি মানে? গান গাইবি? না রে, এখন ভালো লাগছে না, থাক। আফনান, প্লিজ যা। দেখ, তুই কোম্পানির মালিক। তুই যদি এই গেমটা না খেলিস তাহলে কি চলে বলতো? প্লিজ যা আমার জন্য, প্লিজ। আচ্ছা ঠিক আছে। আফনান স্টেজে চলে গেল। অনা এবার অদরার কাছে এসে বলল, তুমি আবার এখানে দাঁড়িয়ে থেকে কি করছো অদরা? যাও, স্টেজে যাও, গেম খেলো। অদরা মনে মনে বলল, স্টেজে যাব? কিন্তু স্টেজে তো স্যার রয়েছেন। এখন এই গেমের মধ্যে যদি কোনো রোমান্টিক গান চলে আসে, তাহলে স্যার তো আমার আবার রোমান্স করতে চাইবেন। তখন স্যারের আশেপাশে থাকা ঠিক হবে না। না, আমি যাব না স্টেজে। আরে, এই অদরা, তোমার সাথে কথা বলছি আমি, শুনতে পারছো? হ্যাঁ আপু, মানে বলছিলাম যে আপু, আমি না খুব একটা ভালো গান গাইতে পারি না, আর বেশি একটা গানও জানি না, তাই আমি যাব না আপু। অনা এবার বেশ কড়াভাবে বলল, অধরা, আমি তোমাকে রিকোয়েস্ট করছি না, অর্ডার দিচ্ছি। যাও, স্টেজে যাও। অনা দমকানি শুনে অধরা স্টেজে চলে গেল। অনা এবার দিশার কাছে এসে বলল, কি হলো দিশা, তুই খেলবি না? না রে অনা, আজ মুড নেই। যা, এখন তুই গিয়ে খেল। ওকে। খেলা শুরু হলো। কিছুক্ষণ পর এখন গেমে শুধু 2 জন বাকি আছে, আফনান আর অদরা। এই 2 জনের মধ্যে যে কোনো একজন আজ খেলাটা জিতবে। আফনান আবার গান শুরু করলো, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি, তোর এক কথায় আমি রাখবো হাজার বাজি, তোর ইশারায় আমি মরে যেতেও রাজি। আয়না তুই মুখ দেখবে যখন, কফলের কালো টিপ পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, বুমর যে এসেছিল জানবে লোকে, তোমাকে ছাড়াই আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাসি বাজে না, চলো না আজ এই রূপকথা তোমাকে শোনাই, তোমাকে জানাতে চাই আমি বেঁচে আছি ভালোবাসায়, মনের কোণে আপন মনে ঠিকানা বানাতে চাই, আরো আদিল আরো আরে, আরো আদিল আরো আরে।
বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুয়ে নামে অথই আদার। বাকিটা সময় যেন মরণ আমার হৃদয় জুয়ে নামে অথই আদার। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। আমি তোর আয়না হব আজ, তুই শুধু ইচ্ছে মতো সাজ। রোদ দূরে যায় উড়ে মন মন জাহাজ। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ দিয়ে চোখে চেয়ে থেকেছি। আমি দূর হতে তোমারে দেখেছি, আর মুখ দিয়ে চোখে চেয়ে থেকে দেখেছি। বাজে ঝিলিমিলি ঝিলিমিলি তোমাকে যে চিনি চিনি, মনে মনে কত ছবি এঁকেছি। অনাইবার আফনানকে বলল, আফনান তুইও গেম থেকে আউট হয়ে গেলে, আর অদরা তুমি এই খেলাটা জিতে গেছো। সবাই অদরার জন্য হাততালি দাও। ওনার কথা শুনে আফনান হাততালি দিতে দিতে অদরার দিকে তাকালো। দেখুন অদরা মন থেকে মন খুলে হাসছে। অদরার দিকে তাকিয়ে আফনান বলল, কনগ্রাচুলেশনস অদরা। থ্যাংক ইউ স্যার। এদিকে রাইসা দিশার কাছে এসে বলল, ম্যাডাম এসব আমি কি দেখছি? ওই অদরার জন্য আপনি হাততালি দিচ্ছেন কেন ম্যাডাম? আবার আপনি খেলতেও গেলেন না। বলুন না ম্যাডাম, আপনার মাথায় এখন কি চলছে? রাইসা, শত্রু যখন মরার সময় এসে যায়, তখন সে যা চায় সেটা তাকে দেওয়া উচিত। এই খেলাটা তো অদরা জিতে গেল, কিন্তু জীবনের খেলায় অদরা আজ হেরে যাবে। কি সব বলছেন ম্যাডাম? জিতে যাবে, হেরে যাবে? কিছুই তো বুঝতে পারছি না। সব মাথার উপর দিয়ে যাচ্ছে। বুঝবে, সময় হলে সব বুঝতে পারবে। এখন যাও। ওকে ম্যাডাম। রাইসা চলে গেল। দিশা এবার রাজীবকে ফোন দিয়ে বলল, অদরা স্টেজ থেকে নামার কিছুক্ষণ পর ওর কাছে যাবে, আর ওকে ঠিক সেই কথাগুলো বলবে যা আমি তোমাদেরকে শিখিয়েছি। ওকে ম্যাডাম। দিশা ফোন কেটে ওনার কাছে গেল আর বলল, অনা শোন। বল। অনা, আমার সাথে একটু রুমে চল তো। কেন? আসলে এই শাড়িটা অনেক ভারী, সামলাতে পারছি না। আর রুমে গিয়ে একটা হালকা শাড়ি পরবো। তা যা, আর গিয়ে পর। আমি কেন তোর সাথে যাব? অনেক একটু বোঝ, এত বড় একটা হোটেল, সব লোকজন এখানে রয়েছে, আর আমি কিনা একা একটা রুমে ড্রেস চেঞ্জ করব? মানে বুঝতে পারছিস কি বলতে চাইছি? আচ্ছা ঠিক আছে, চল। দিশা অনাকে নিয়ে ওর রুমে মানে হোটেলের 8 তলায় চলে গেল। স্টেজ থেকে নামার কিছুক্ষণ পর রাজীব আর রেহান এলো অদরার কাছে। রেহান কথাবার্তা শুরু করলো, হাই ম্যাডাম। হ্যালো। রাজীব বলল, আপনি কি অদরা? জি, কেন বলুন তো? রেহান বলল, আসলে অনা ম্যাডাম আপনাকে হোটেলের পার্কিং লটে ডাকছেন। অনা আপু, কেন? রাজীব বলল, তা তো ম্যাডাম জানি না, আপনাকে খুব জরুরিভাবে ডাকছেন। আচ্ছা ঠিক আছে, কিন্তু আপনারা কারা? রাজীব আবার বলল, আমরা অনা ম্যাডামের অফিসে কাজ করি। ও আচ্ছা। রেহান অতরাকে তাড়া দিয়ে বলল, ম্যাডাম প্লিজ একটু তাড়াতাড়ি যান। অদরা চারপাশে একবার তাকিয়ে দেখলো, কিন্তু ওনাকে কোথাও দেখতে পেল না। তাই সে রাজীব আর রেহানের কথাটা সত্যি বলে মেনে নিল। অদরা পার্কিং লটে গেল, কিন্তু সেখানে কাউকে দেখতে পেল না। পেছন ফিরে তাকাতেই অদরা রাজীব আর রেহানকে দেখতে পেল। অদরা, আপনারা যে বললেন অনা আপু আমাকে এখানেই আছেন, কিন্তু কই? এখানে তো কেউ নেই। রাজীব বলল, নেই মানে? তুমি আমাদেরকে দেখতে পারছো না? ফুলকলি কি যা তা বলছেন? আর আমার দিকে এভাবে কেন এগোচ্ছেন? কি চান আপনারা? রেহান বলল, তোমাকে চাই ফুলকলি, বুঝলে তুমি? তোমাকে চাই আমাদের। রেহান আর রাজীব অদরার দিকে এগোতে লাগলো। অদরা ওদের দিকে তাকিয়ে পেছনে সরতে লাগলো, কিন্তু বেশি দূরে যেতে পারলো না। একটা দেয়ালের সাথেও থেমে গেল। দেখুন, আপনারা ভুল করছেন। আমার কাছে আসবেন না। যদি অনা ম্যাডাম আর আপনার স্যার আপনাদের ব্যাপারে জেনে যান, তাহলে আপনাদের অবস্থা খারাপ করে দিবে। চলে যান এখান থেকে।
জোরে জোরে চিৎকার করে বললে, বাঁচাও, কেউ আছো এখানে, বাঁচাও। রেহান বললে, চিল্লায় কোনো লাভ নেই সুন্দরী, ভেতরের কেউ তোমার আওয়াজ শুনতে পারবে না, সবাই গান বাজনার মধ্যে ব্যস্ত। অদরা আরো জোরে জোরে চিল্লাতে লাগলো। এদিকে দিশা ওয়াশরুমে শাড়ি চেঞ্জ করছে, অনা বেডের উপরে বসে আছে। হঠাৎ অনা কারোর চিৎকার শুনতে পেল। রুমের জানালাটা খোলার পর নিচের দিকে তাকাতে এসে অদরার সাথে রাজীব আর রেহানকে দেখতে পেল। অনা চিৎকার করে অদরাকে ডাক দিল। রুম থেকে তাড়াতাড়ি বেরোতে যাবে এমন সময় দিশা এসে বলল, কি হয়েছে অনা? অদরা একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, আমাকে এখনই যেতে হবে ওর কাছে। কি সমস্যা? কি সমস্যা? অনা আর কিছু বলতে পারলো না, তাড়াতাড়ি নিচের দিকে চলে গেল। যেতে যেতে অনা আফনানকে ফোন করে সব বলে দিল। আর এদিকে দিশা জানালার বাইরে তাকিয়ে অদরা, রাজীব আর রেহানকে দেখতে পেল। এটা কি হয়ে গেল? আমার ঘরের জানালা দিয়ে যে পার্কিং লটটা এত ভালোভাবে দেখা যায়, এটা তো আমি জানতামই না। আর এই গুলো অদরাকে এখানে কেন ধরে রেখেছে? আমি ওদেরকে বলেছিলাম অদরাকে নিয়ে অন্য কোথাও চলে যেতে, কিন্তু রেহান অদরার শাড়ি ধরার জন্য এক পা করে ওর দিকে এগোচ্ছে। যেই মাত্র রেহান অদরার শাড়িটা ধরতে যাবে, ঠিক তখনই আফনান এসে রাজীব আর রেহানকে উড়াদুড়া মারতে লাগলো। প্রায় 6-7 মিনিট ওদেরকে মারার পর আফনান অদরার কাছে এলো। অদরার ভয় পেও না, আমি কিচ্ছু হবে না তোমার, আমি এসে গেছি। আফনান অদরাকে জড়িয়ে ধরতে যাবে এমন সময় রাজীব কোথা থেকে একটা লাঠি দিয়ে আফনানের মাথায় জোরে একটা বাড়ি দেওয়ার পরেই ওরা পালিয়ে গেল। আফনানের মাথা থেকে রক্ত পড়তে লাগলো। এমন সময় অনায়া এসে বলল, আফনান মাথায় হাত দিয়ে অদরার উপর পড়ে গেল। রক্ত দেখে অদরা অনেক ঘাবড়ে গেল আর কান্না করতে লাগলো। স্যার। অনায়া এসে বলল, আফনান, কি হয়েছে আপনার? অদরা, তুমি একটা কাজ করো, আফনানের মাথায় পিছনের দিকটা খুব টাইটভাবে ধরে রাখো, যেন বেশি রক্ত না পড়ে। আমি এখনই গাড়ি নিয়ে আসছি। স্যার, আপনার কিচ্ছু হবে না, কিচ্ছু না, আফনান আদো গলায় বলল। অদরা, স্যার, আপনি প্লিজ এখন কিছু বলবেন না, চুপ করে থাকুন। এমন সময় আকাশে তারাবাজি ফুটতে লাগলো। অবশেষে 2020 সাল চলে এসে গেল। আকাশে তারাবাজিগুলোকে লক্ষ্য করে আফনান কাঁপা গলায় বলল, 1 বছর আগে ঠিক এই সময় আমি প্রথম দেখেছিলাম তোমায়। সেদিনও আজকের মতো পরিস্থিতি ছিল। দেখো, আজ তুমি আমার সাথে নেই, কিন্তু সেই পরিস্থিতি আজও আমার সাথে আছে। আরোহী অনা এবার ঘাড়ে নিয়ে এলো। অদরা আর অনায় আফনানকে হসপিটালে নিয়ে গেল। ডাক্তাররা আফনানকে ওটির মধ্যে নিয়ে গেছে। এখনো পর্যন্ত কিছু জানাননি তারা। এদিকে অদরা আফনানের বলা শেষ কথাগুলো নিয়েই শুধু ভাবছে। ওনার কাছে গিয়ে বলল, আপু, আমি জানি আমি যেটা এখন আপনার কাছে জানতে চাইবো সেটা জানতে চাওয়ার ঠিক সময় এটা নয়, কিন্তু তবুও আমি জানতে চাইছি আপু, প্লিজ কিছু মনে করবেন না। কি জানতে চাও তুমি? আপু, আমাকে কি বলতে পারবেন আরোহীর সাথে স্যারের কি সম্পর্ক? অদরার প্রশ্ন শুনে ওনা একদম চুপ হয়ে গেল। কি একটা ভেবে অদরাকে বলল, বলতে পারবো। আরোহীর সাথে আফনানের খুব গভীর একটা সম্পর্ক আছে। আরোহী হলো আফনানের স্ত্রী, আফনানের প্রথম স্ত্রী। ওনা বলতে লাগলো, আরোহীর সাথে আফনানের খুব গভীর একটা সম্পর্ক আছে। আরোহী হলো আফনানের স্ত্রী, আফনানের প্রথম স্ত্রী। কি বলছেন আপনি এসব আপু? স্যারের স্ত্রী, প্রথম স্ত্রী আরোহী মানে কিভাবে কি? আরোহী হলো আফনানের জীবনের একটা কালো অধ্যায়। আরোহী আফনানের জীবনে একটা অভিশাপ হয়ে এসেছিল, যার রেশ এখনো ওর জীবনে আছে। আমাকে কি সেই অধ্যায়ের কথা বলা যাবে আপু? ওনা মনে মনে কিছু একটা ভাবলো, তারপর বলল, হ্যাঁ, বলা যাবে। অনেকটি চেয়ারে বসে পড়ল। আরোহীর ব্যাপারে কিছু বলার আগে আপনার সম্পর্কে তোমাকে কিছু বলে নেই।
তুমি তো জানো আমি আর আপনার চাচাতো ভাই বোন। আমরা একই বয়সের হলেও আমি আপনানের থেকে 17 দিনের বড়। আমার আব্বুও আপনানের আব্বুর থেকে বড় ছিলেন। আজকের এই কোম্পানিটা আমার আব্বু আর চাচা আপনানের আব্বু মিলে একসাথে তৈরি করেন। আপনান যখন ক্লাস 9-এ পড়েন তখন ওর আব্বু মারা যায়। তারপর থেকে আমার আব্বু একাই সব কিছু সামলাতেন। কিন্তু গত 3 বছর আগে আমার আব্বুও মারা যান। তারপর আমার শাশি মানে আপনানের আম্মু এই কোম্পানির দায়িত্ব নেন। পরবর্তীতে আমি আর আপনার লেখাপড়া কমপ্লিট করে এই কোম্পানির দায়িত্ব নিই। জানো ওরা ছোটোবেলা থেকে আমাদের সাথে সবসময় 3 জন ফ্রেন্ড থাকতো। স্কুল, কলেজ, ভার্সিটিতে আমরা 5 জন একসাথেই পড়েছি। আমরা 5 জন ছিলাম বেস্ট ফ্রেন্ডের থেকেও বেশি ক্লোজ। আমরা 2 জন ছাড়াও আরও যে 3 জন ছিল তারা হলো দিশা, আহাদ আর রায়হান। দিশা আর আহাদের সাথে তোমার পরিচয় হয়েছে, কিন্তু রায়হানকে তুমি এখনও দেখোনি। আরোহী আমাদের জীবনে আসে 2018 সালের 31শে ডিসেম্বর, অর্থাৎ আজ থেকে ঠিক 1 বছর আগে। প্রতিবারের মতো সেবারও আমাদের অফিস থেকে একটা নিউ ইয়ার পার্টি অ্যারেঞ্জ করা হয়, তবে সেবার হয়েছিল রাঙ্গামাটিতে। ওখানে আমি আর আফনান, দিশা, আহাদ আর রায়হানকেও ইনভাইট করি, ওরা আসেও। সেদিন রাতে আমরা 5 জন ঘাড়ে নিয়ে রাঙ্গামাটি শহরটা একটু ঘুরবো বলে বেরিয়েছিলাম। সময় তখন কত হবে, এই ধরো রাত 10টার মতো। আমরা গাড়ি করে অনেক জায়গায় যেতে লাগলাম। রাঙ্গামাটির একটা বিখ্যাত কটেজ যার নাম হলো ফলোয়েল পার্ক অ্যান্ড কটেজ, এর সামনে গিয়ে কিছু দূর যেতেই একটা মেয়ে আমাদের চোখে পড়লো। মেয়েটাকে কিছু ছেলেরা মিলে টিচ করছিল। মেয়েটাকে ওই রকম একটা বিপদে দেখে আফনান আর রায়হান মেয়েটাকে বাঁচানোর জন্য যায়, আর ওই ছেলেগুলো খুব ভালো মতো উত্তম মধ্যম দিয়ে ওই মেয়েটাকে বাঁচিয়ে নিয়ে আসে। আসলে ওই মেয়েটি আর কেউ না, আরোহী ছিল। পরে ওর কাছ থেকে জানতে পেরেছিলাম যে ও ঢাকার একটা স্কুলের টিচার। নতুন বছর উপলক্ষে স্কুলের সব টিচাররা মিলে রাঙ্গামাটিতে একটা পিকনিক করতে আসে, কিন্তু ফেরার সময় আরোহী ওদের সাথে যেতে পারেনি। ওদের গাড়িটা মিস করে ফেলেছিল। কেন গাড়িটা মিস করেছিল সেটা বলেছিল আমাদের। একদম মনে করতে পারছি না, মনে হচ্ছে ভুলে গেছি। কোনো সমস্যা নেই আপু, তারপরে ভুলুন। ওনা আবার বলতে শুরু করলো। আরোহী কোনো উপায় না দেখে ওই রাতে আশেপাশের একটা বাস স্ট্যান্ড যেতে লাগে, কিন্তু ওই ছেলেগুলো পথের মধ্যে ওকে আটকে দেয়। তারপর আমরা ওকে আমাদের পরিচয় দিই, ওকে ভুলি যে আমরাও ঢাকায় থাকি। জানো, আমি ওকে ওই রাতে অনেক অনুরোধ করে বলেছিলাম যে ওই রাতটা আমাদের সাথে হোটেলে কাটিয়ে পরের দিন সকালবেলা আমাদের সাথে ঢাকায় চলে যেতে। আরোহী কোনোভাবেই রাজি হচ্ছিল না, কিন্তু আমাদের সবার তীব্র জোরাজুরিতেও ও শেষে রাজি হয়ে গেল। পরের দিন সকালে আমরা ঢাকায় চলে আসি, সাথে আরোহীও। ওই দিনের পর আরও বেশ কিছুদিন আরোহীর সাথে আমাদের দেখা হয়। সময় যত যেতে লাগলো আরোহী ততই আমাদের অনেক ভালো বন্ধু হতে লাগলো। সেই সাথে আপনাদের মনে বেড়ে যেতে লাগলো আরোহীর জন্য ওর ভালো লাগা, ভালোবাসা। প্রায় 1 মাস পর আপনার আমাকে জানালো যে ও আরোহীকে ভালোবেসে ফেলেছে আর আরোহী ওকে বিয়ে করতে চায়। আরোহীকে আমারও খুব ভালো লেগেছিল। শান্তশিষ্ট, সুন্দর আর ভদ্র ঘরের মেয়ে ছিল। তাই আমিও আপনানকে বললাম যে ও আরোহীকে বিয়ে করতে পারে। জানো ওরা, স্কুল, কলেজ, ভার্সিটির সব জায়গায় আপনান কিসের জন্য ফেমাস ছিল? ওর রোমান্টিক টিপসের জন্য। যখন কেউ কোনো ভালোবাসার সমস্যায় পড়তো তখন দৌড়ে আপনানের কাছে আসতো। আপনান 2 মিনিটের মধ্যে সবার প্রবলেম সলভ করে দিত। কত ছেলে মেয়ে যে ওর মিল করিয়েছে তার কোনো হিসাব নেই। ওকে তো সবাই আপনান বলে কম আর রোমান্সের কিং বলে বেশি ডাকতো, কিন্তু সেই রোমান্সের কিং নিজের বেলায় একদম জিরো হয়ে গেল। কোনোভাবেই বুঝতে পারছিল না যে কিভাবে আরোহীকে ওর মনের কথা বলবে। সারাদিন কেমন যেন ছটপট করতো। ওর এই অবস্থা দেখে শাশির অনেক টেনশন হতে লাগলো। একদিন শাশি যখন আমাকে জিজ্ঞাসা করলেন যে কেন আপনাদের এই অবস্থা, তখন আমি ওনাকে আরোহীর ব্যাপারে সব বলে দিই। আমার শাশি হলেন এক কথার মানুষ, যেটা একবার করবেন বলে ঠিক করেন সেটা অবশ্যই করেন। আমার সব কথা শোনার পর উনি ঠিক করলেন যে আরোহীর সাথেই উনি আপনাদের বিয়ে দিবেন। যেই বাবা সেই কাজ। উনি আরোহীর বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যান। আরোহীর বাবা মা রাজি হয়ে যান এই প্রস্তাবে।
সপ্তাহখানেক পর আফনান আর আরোহীর বিয়ে হয়ে যায়। ঘরোয়াভাবেই বিয়েটা হয়েছিল, শুধু পরিবার আর কাছের কয়েকজন রিলেটিভ ছিল সেই বিয়েতে। সাসি চেয়েছিলেন বিয়েটা ঘরোয়াভাবে করে রিসেপশনটা বড় করে করতে। বিয়ের 4 দিন পর সবাই হলে বসে আফনান আর আরোহীর রিসেপশন নিয়ে নানা ধরনের প্ল্যান করছিলাম। কাকে কাকে ইনভাইট করা হবে, ডেকোরেশন কেমন হবে, এই সব আলোচনা করছিলাম। এমন সময় সেখানে আরোহী এসে বলল সে রিসেপশনের আগে সে আফনানের সাথে হানিমুনে যেতে চায়। অদরা কিছুটা অবাক হয়ে বলল, কি হানিমুন? রিসেপশনের আগে হানিমুনে যেতে চাইলো কেন? তোমার মতো আমারও সে সময় আরোহীর কথা শুনে অবাক হয়েছিলাম, কিন্তু পরে আরোহী আমাদেরকে এই বিষয়ে অনেক কথা বলল। ও বলল যে অফিসিয়াল নাম ডাকের আগেও আফনানকে আরও ভালো করে চিনতে চাই। আরোহীর কথায় আফনান রাজি হয়ে গেল, তাই আমরাও আর বেশি কিছু না ভেবে আরোহীর কথায় রাজি হয়ে যাই। আফনানের ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল যে ও যখন বড় হয়ে বিয়ে করবে তখন বউকে নিয়ে হানিমুনে সুইজারল্যান্ড যাবে। আফনানের সেই ইচ্ছা মতো আফনান আর আরোহীর জন্য সুইজারল্যান্ডের 2টো টিকিট কাটা হয়। তবে আফনানের সেদিন আর হানিমুনে যাওয়া হয়নি। কেন? কারণ আরোহী সেদিন আফনানের চোখ ফাঁকি দিয়ে এয়ারপোর্ট থেকে পালিয়ে যায়। ওকে অনেক খোঁজা হয়, কিন্তু কোথাও ওকে খুঁজে পাওয়া যায় না। পরে আফনান আর আরোহীর রুম থেকে একটা চিঠি পাওয়া যায়, যেটা আরোহী লিখেছিল। চিঠিটি পরে আমরা জানতে পারি আরোহী আনাফকে নয়, রায়হানকে ভালোবাসত। শুধুমাত্র ভাবার কথা মানার জন্য আরোহী সেদিন আফনানকে বিয়ে করতে বাধ্য হয়েছিল, কিন্তু বিয়ের পরেও তারা একে অপরকে ভুলতে পারেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় যে তারা পালিয়ে যাবে, আর সেটাই তারা করেছিল। কিছুদিন পর আমাদের বাসায় তালাকের পেপার আসে। আফনান সেটাতে সাইন করে দেয় আর ওদের ডিভোর্স হয়ে যায়। অদরা এসব কিছু শোনার পর ওনার পাশে বসে পড়ল। স্যার আরোহীকে খোঁজার চেষ্টা করেননি? না, চিঠিটি পাওয়ার পর আর একবারও আফনান আরোহীকে খোঁজার চেষ্টা করেনি। কেন? ও মেনে নিয়েছিল যে আরোহীর ভাগ্যে কোনো দিন ছিলই না। ও মেনে নিয়েছিল যে আরোহী রায়হানের সাথে অনেক ভালো আছে, সুখী আছে। আরোহীর সুখটা নষ্ট করার অধিকার ওর নেই। কিন্তু আমি জানি ও প্রত্যেক রাতে কাঁদত। সকালবেলা ওর চোখের দিকে তাকানো যেত না। আরোহী ওকে ভালো না বাসলেও আফনানের ভালোবাসাটা তো আর মিথ্যা ছিল না। আরোহী যদি ওকে মরে যেতে বলতো তাহলে ও মরে যেত, এতটাই ভালোবাসতো ওকে। জানো, আফনান খুব হাসি খুশি একটা মানুষ ছিল, কিন্তু আরোহীর চলে যাওয়ার পর হাসি কি সেটাই যেন ও ভুলতে বসেছিল। কেমন যেন মনমরা হয়ে থাকতো সব সময়। ওকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য সাসি ওকে আবার এই কোম্পানি নিয়ে ব্যস্ত হয়ে যেতে বলেন। অদরা মনে মনে বলল, আলো আপু একবার ভুলেছিল, কিছু মানুষ এতই হাসি খুশি থাকে যে তাদের আচরণে আপনি বুঝতেই পারবেন না এরা আসলে প্রচণ্ড কষ্ট নিয়ে বেঁচে আছে। স্যার হলেন সেই মানুষগুলোর মধ্যে একজন। ওনাকে সান্ত্বনা দিয়ে অধরা বলল, আর চিন্তা করবেন না আপু, স্যারের জীবন আবার সুন্দর হয়ে যাবে। একবার দিশা ম্যাডামের সাথে স্যারের বিয়ে হয়ে গেলে দেখবেন স্যার আবার ঠিক হয়ে যাবে, আগের মতো হাসি খুশি থাকবেন। সেটা কোনো দিনও হবে না। দিশার সাথে বিয়ে হলে আফনান কোনো দিনও সুখী হবে না। কেন আপু? দিশা আপু তো স্যারকে খুব ভালোবাসেন। ভালোবাসে না চাই, ও আফনানকে ভালোবাসে না, ও শুধু আফনানকে পেতে চায়। ওনা আরও কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সেখানে তখন ডাক্তার এসে হাজির হলো। ডাক্তারকে দেখে ওনার অধরা ডাক্তারের কাছে চলে গেল। ওনা ডাক্তারকে বলল, ডাক্তার, আফনান এখন কেমন আছে? অধরা বলল, বলুন স্যার, এখন কেমন আছেন? ডাক্তার বললেন, মিস্টার আরজেদ এখন পুরোপুরি ঠিক আছেন। ওনাকে কেবিনে শিফট করা হয়েছে, আপনারা গিয়ে দেখা করে আসতে পারেন।
একটু পরে ওনার জ্ঞান ফিরে আসবে, তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ওনার সামনে বেশি একটা চেঁচামেচি করবেন না। অনাব বললেন, ওকে ডাক্তার, থ্যাঙ্কস। অনেকে ভেবেছিলেন এবারেই বুঝি ফ্ল্যাশব্যাক শেষ হয়ে বর্তমানে ফিরে আসব, কিন্তু খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে এমন কিছুই এখন হবে না। একটু বুঝুন, সামান্য একটা লাঠির আঘাতে কি কেউ কমায় যেতে পারে না। মানছি এটা একটা গল্প, তাই বলে কিছু তথ্য যে সত্যি থাকবে না তা তো নয়। আসলে অতীতের এখনো কিছু গল্প বাকি আছে যা আপনাদের জানা প্রয়োজন। সো সাথেই থাকুন। অধরা আর অনা আপনানের কেবিনে এলো। ওরা এসে দেখে আপনানের জ্ঞান ফিরে এসেছে। অনা আপনানের পাশে বসে ওর হাতে হাত রেখে বলল, এখন কেমন লাগছে আপনার? ভালো লাগছে? অধরা কোথায়? ও কেমন আছে? অধরা কেবিনের দরজার কাছে দাঁড়িয়েছিল। অনা ইশারা করে ওকে আপনানের সামনে আসতে বলল। অধরা আপনানের সামনে এলো। এই তো স্যার, আমি এখানেই আছি, ভালো আছি। আপনার এখন কেমন লাগছে? খুব ভালো। এমন সময় দিশা সেই কেবিনে এলো। আপনানের পাশে বেডের উপরে বসে বলল, কেমন আছো বেবি তুমি? মাথায় খুব ব্যথা করছে তাই না জানো আপনার, তোমাকে এভাবে দেখে আমার কি অবস্থা হয়ে গেছিল। অনা দিশাকে বলল, কি অবস্থা হয়ে গেছিল তোর দিশা? অনেক খারাপ অবস্থা হয়ে গেছিল নাকি? কিন্তু তোকে দেখে তো সেরকম কিছুই মনে হচ্ছে না। দিশা এবার উঠে দাঁড়িয়ে চিৎকার করে বলল, কি বলতে চাইছিস তুই অনা? কিছু বলতে চাইছি না, জিজ্ঞাসা করতে চাইছি এতক্ষণ কোথায় ছিলি। এতক্ষণ কোথায় ছিলাম মানে? গাড়িতে ছিলাম। গাড়িতে কি করছিলি? আরে আজব তো, গাড়িতে আবার কি করতে যাব? গাড়িতে করে হসপিটালে আসছিলাম। ওহ, তুই কি আমাদের পরেই হোটেল থেকে বেরিয়েছিলি? হ্যাঁ, তোরাও বেরোলি আর আমিও বেরোলাম। তাই নাকি? কিন্তু না, আমরা তো এখানে এসেছি 1 ঘন্টার বেশি সময় হয়ে গেছে। এর মধ্যে আপনার ট্রিটমেন্টও হয়ে গেল। তাহলে তুই এতক্ষণ কোথায় ছিলি? ওই জ্যাম ছিল অনেক রাস্তায়, সেজন্য একটু দেরি হয়ে গেছে। জ্যাম? কোথায় জ্যাম ছিল? আমরা যখন এলাম তখন তো কোনো জ্যাম ছিল না, রাস্তা একদম পাকা ছিল। কি তাই না অদরা? হ্যাঁ আপু। তুমি একদম চুপ থাকো অদরা, কোনো কথা বলবে না তুমি। আপনাদের এই অবস্থার জন্য শুধু তুমি দায়ী, আর যা কিছু হয়েছে শুধুমাত্র তোমার জন্য হয়েছে। এমন সময় সেখানে একটা নার্স এসে বলল, ডাক্তার সাহেব বলেছেন তো আপনাদের রোগীর সামনে বেশি চেঁচামেচি না করতে, তাহলে এত চেঁচামেচি করছেন কেন আপনারা? ওনার নার্সকে সরি বললাম। আর শুনুন, রাত তো অনেক হলো, আপনাদের মধ্যে কেউ একজন এখানে থেকে বাকি সবাই চলে যান, কাল সকালে আবার আসবেন। ওনা আবার বলল, জি আমি আজ আপনাদের কাছে থাকছি। অধরা আর দিশা হোটেলে ফিরে যাও। দিশা ওনাকে থামিয়ে বলল, না না, আজ তুই না, আমি আপনাদের কাছে থাকবো। আমি আমার জানের যত্ন নিজের হাতে করব। না দিশা, আমি বললাম তো তুই অধরাকে নিয়ে হোটেলে ফিরে যা, আমি এখানে থাকছি। না, তুই ফিরে যা। না, তুই ফিরে যাই। এভাবে অনা দিশা রাত থাকা নিয়ে ঝগড়া করতে লাগলো। ওদের ঝগড়া শুনে অতিষ্ঠ হয়ে গেল নার্স। এই থামুন আপনারা, এভাবে কেউ ঝগড়া করে? এটা হসপিটাল নাকি মাছের বাজার? আপনাদের দুজনের কেউ এখানে থাকবেন না, অন্য কাউকে রাখুন এখানে, আর তাড়াতাড়ি এখান থেকে যান, রুগীকে বিশ্রাম নিতে দিন। অনা বলল, অদরা তুমি এর আগে কখনো হসপিটালে থেকেছো? জি আপু, থেকেছি। গুড, তাহলে তুমিই আজ রাতে হসপিটালে থাকবে। অনার কথা শুনে দিশা খেপে গিয়ে বলল, কেন কেন? ও কেন এখানে থাকবে? তুইও তো একটু আগে ভুললি দিশা, অদরার জন্যই আজ সব কিছু হয়েছে। তাহলে ভুলের মাসুলটা না হয় অদরা সারা রাত আপনাদের সেবা করেই দিল। এখানে থাকতে পারবে তো অদরা? হ্যাঁ আপু পারবো, কিন্তু আর কোনো কিন্তু না।
এবার চল এখান থেকে, আপনাকে আরাম করতে দে। আপনান তুই থাক তাহলে, আমরা কাল সকালে আসবো অদরা ভাই। আরে কিন্তু দিশাকে না জোর করে নিয়ে চলে গেল। কেবিনের পরিবেশটা এখন একটু ঠান্ডা হলো। আপনার অদরার দিকে তাকিয়ে দেখলো অদরা মাথা নিচু করে কাঁদছে। কি হলো অদরা, তুমি ওখানে দাঁড়িয়ে কাঁদছো কেন? অদরা আপনার কাছে এসে বলল, স্যার দিশা ম্যাডাম ঠিকই বলেছেন, আজ আমার জন্যই আপনার এই অবস্থা হয়েছে। যদি আপনি আমাকে বাঁচাতে না আসতেন তাহলে হয়তো এখন আপনি সুস্থ থাকতেন। অদরা, এভাবে নিজেকে দোষ দিও না, তোমার এতে কোনো দোষ নেই। কিন্তু আমাকে একটা কথা বলো তো, তুমি ওখানে কেন গিয়েছিলে? পার্টি তো ভেতরে হচ্ছিল। অদরা এবার সব কিছু খুলে বলল আপনানকে। সব কিছু শোনার পর আপনান বলল, আচ্ছা ঠিক আছে, তুমি চিন্তা করো না, যেহেতু ওই ছেলে দুটো আমাদের অফিসে কাজ করতো তাই ওদেরকে ধরতে আমাদের খুব একটা বেগ পেতে হবে না। ওদের সব ডিটেলস আমরা পুলিশকে দিয়ে দেব, পুলিশ নিশ্চয়ই ওদেরকে খুঁজে বের করবে। আচ্ছা ওরা আমাকে একটু পানি দিতে পারবে? অবশ্যই স্যার। অদরা বোতল থেকে গ্লাসে পানি ডালতে লাগলো আর আপনান এদিকে একা একা উঠার চেষ্টা করতে লাগলো, কিন্তু উঠতে পারলো না। আপনানের এই অবস্থা দেখে অদরা বলল, আসুন স্যার, আপনাকে উঠতে বসতে সাহায্য করছি। অদরা দাঁড়িয়ে থেকে আপনানের 2 হাত ধরে টানতে লাগলো। অদরার কাণ্ড দেখে আপনান বেকুবের মতো অদরার দিকে তাকালো। আপনানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অদরা বলল, কি হলো স্যার, আপনি ওইভাবে আমার দিকে তাকিয়ে আছেন কেন? এভাবে কি কোনো মানুষ উঠানো যায়, তাও আবার মাথায় চোট পাওয়া অসুস্থ মানুষকে? তাহলে কিভাবে উঠাবো স্যার? আমার কাছে সরে এসো। অদরা আপনার কাছে গেল, আরো কাছে। এবার বাঁকা হয়ে তোমার মুখটা আমার মুখের উপরে রাখো। কি মানে? একটু কুঁজো হও, সামনের দিকে ঝোঁকো। গুড। এবার তোমার ডান হাত দিয়ে আমার বাম হাতের বাহু ধরলো। বাম হাতটা আস্তে আস্তে আমার পিঠের নিচে রাখো। এবার তোমার ডান হাতটা উপরের দিকে টানো আর নিচের বাম হাতটা দিয়ে উপরের দিকে ধাক্কা দাও। এভাবে অধরা আস্তে আস্তে আপনাকে উঠিয়ে বসালো। সুন্দর। কি তুমি সরি মানে? এবার পারফেক্ট হয়েছে, ঠিকভাবে তুলতে পেরেছো। তাড়াতাড়ি পানি দাও, আমি বেশিক্ষণ এভাবে বসে থাকতে পারবো না, মাথাটা ব্যথা করছে। অধরা আপনাকে পানি খাওয়ালো, তারপর আস্তে আস্তে আপনাকে আবার শুইয়ে দিল। স্যার কিছু খাবেন? না স্যার, কিছু তো খান, আপনি সেই সন্ধ্যাবেলা থেকে কিছুই খাননি। একটু ফল কেটে দেই? আচ্ছা ঠিক আছে দাও। অধরা ফল কাটতে লাগলো। ফল কেটে এক পিস আপনানের মুখের সামনে ধরতে আপনান বলল, না আগে আমি না, তুমি খাবে। আমি? সন্ধ্যাবেলা থেকে তো তুমিও কিছু খাওনি, তুমি আগে খাও তারপরে আমি খাবো। না না স্যার, আমি খাবো না, আপনি খান। খাও বলছি। অধরা ফলটা খেলো, ফলের পিসটা আপনাকে খাওয়ালো। একদিন পর সকালবেলা আজ আপনাকে হসপিটাল থেকে রিলিজ দেওয়া হয়েছে। দিশা রনায়া ওকে হসপিটাল থেকে হোটেলে নিয়ে গেল। আজ ট্রিপটা শেষ হয়ে গেল, এবার বাসায় ফেরার পালা। হোটেলের সামনে 3টা গাড়ি রাখা, 2টা আপনানের আর একটা ওনার। অফিসের সবাই বাসে উঠতে লাগলো। আপনানও হোটেল থেকে বেরিয়ে গাড়ির সামনে এসে দাঁড়ালো। এমন সময় আপনানের ফোনটা হঠাৎ বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে দেখে মিস্টার রাজেশ্র বসু ফোন দিয়েছেন। রাজেশ্র বসুর কোম্পানির সাথে আপনাদের কোম্পানির অনেক বছর একটা সম্পর্ক রয়েছে। রাজেশ্র বসু আপনাদের বাপের বয়সী লোক। আপনার ফোনটা রিসিভ করলো। হাই আঙ্কেল, কেমন আছেন? এই তো ভালোই আছে, তোমার কি অবস্থা সেটা আগে বলো। আপনার এখন কি সুস্থ হয়েছ? জি, এখন অনেকটাই সুস্থ আছি, খুব ভালো। তোমাকে দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু আমি এতদিন বিদেশে ছিলাম, কাল রাতেই দেশে ফিরলাম। তা কক্সবাজারে আছো নাকি ঢাকায় চলে গেছো? না আঙ্কেল, এখন কক্সবাজারে আছি, কিন্তু আজই ঢাকার উদ্দেশ্যে রওনা হব।
কিন্তু তোমার তো এখন ঢাকায় যাওয়া হবে না আফনান। কেন আঙ্কেল? তোমাকে এখন সিলেটে আসতে হবে। সিলেটে কিন্তু কেন আঙ্কেল? কারণ পরশুদিন আমার কোম্পানির 25 বছরের জন্মদিন আর আমাদের বিবাহ বার্ষিকী। সেদিন একটা বড় করে পার্টি দিব, আমার সব বিজনেস পার্টনাররা আসবে, তাই তোমাকেও আসতে হবে। আর শোনো, তুমি একা আসবে না, সাথে করে অনার তোমার হবু বউ দিশাকেও নিয়ে আসবে। দিশাকে তো এখনো পর্যন্ত দেখতেই পেলাম না। আঙ্কেল, আমি আপনাকে এই কথা দেব না যে অবশ্যই আমরা আসব, তবে চেষ্টা করব। হ্যাঁ, চেষ্টা করলেই শুধু হবে না আপনার, তোমাদেরকে অবশ্যই আসতে হবে। আচ্ছা আঙ্কেল, বিষয়টা মাথায় থাকলো, দেখি কি করা যায়। এখন রাখছি। আচ্ছা ঠিক আছে। আপনার ফোনটা কেটে ওনার কাছে গেল। আপনাকে চিন্তিত দেখে ওনা বলল, কিরে আপনার কি হয়েছে? রাজেন্দ্র আঙ্কেল ফোন দিয়েছিল আমাকে আর বলল যে পরশুদিন সিলেটে উনি একটা পার্টি রেখেছেন। পার্টি? কিসের পার্টি? ওনার কোম্পানির এবার 25 বছরে পা দিচ্ছে, আর ওই দিন ওনার বিবাহ বার্ষিকীও। ও তা যা সেখানে। এটা কোনো সাধারণ পার্টি না, একটা বিজনেস পার্টি। তোর অবশ্যই সেখানে যাওয়া উচিত। আমি এদিকটা সামলে নেব, তুই চিন্তা করিস না। না না আঙ্কেল, শুধু আমাকে ইনভাইট করেননি, তোকে আর দিশাকেও ইনভাইট করেছেন। আমাকেও? না রে আপনার, আমি যেতে পারবো না, অফিসে অনেক কাজ আছে। একটা কাজ কর, তুই আর দিশাই চলে যা। এমন সময় দিশা ওদের সামনে যেতে লাগলো। আপনার ওকে ডাক দিয়ে থামালো। কি হলো জান, কিছু বলবে? হ্যাঁ দিশা, বলছিলাম যে আমাদের একটু সিলেটে যেতে হবে। কেন? সিলেটে কেন যাব? সেখানে একটা বিজনেস পার্টি হবে, আমাদেরকে সেটা অ্যাটেন্ড করতে হবে। আমাকে কি যেতেই হবে? কেন, যেতে কোনো অসুবিধা তোমার? হ্যাঁ আসলে আপনার, আমি এই কয়দিন এখানে থেকে অনেক টায়ার্ড হয়ে গেছি। দেখো আমার মুখের সেই উজ্জ্বল ভাবটা কেমন যেন হারিয়ে গেছে। আমার ত্বকের এই অবস্থা থাকলে আমাদের বিয়ের সময় আমার ফটো ভালো হবে না। আমাকে এখন ঢাকায় যেয়ে অনেক রূপচর্চা করতে হবে। প্লিজ বেবি, তুমি একটু বুঝো। আমি যেতে পারবো না, সরি, তুমি একাই যাও কেমন? আচ্ছা ঠিক আছে, তুমি গাড়িতে গিয়ে উঠো, আমি দেখছি কি করা যায়। দিশা চলে গেল। অনা বলল, দেখ আফনান, কেমন মেয়েকে তুই বিয়ে করতে যাচ্ছিস? ওর তোকে নিয়ে কোনো চিন্তা নেই, চিন্তা আছে ওর রূপচর্চা নিয়ে। থাক, ওর কথা এখন বাদ দে। না, আমি একাই তাহলে চলে যাব। না না আপনার, তুই এখনো পুরোপুরি সুস্থ হয়ে উঠিসনি, তোর মাথায় এখনো ব্যথা আছে। এই অবস্থায় তোর ওখানে একা যাওয়াটা ঠিক হবে না। তাহলে কাকে সাথে নিয়ে যাব? ওনা কিছুক্ষণ ভেবে বলল, একজন আছে যাকে তুই সাথে করে নিয়ে যেতে পারিস। কে সে? ওনা এবার অদরাকে ডেকে বলল, অদরা, আপনাকে একটা বিজনেস পার্টি অ্যাটেন্ড করতে হবে, সিলেট যেতে হবে। এখন ওর শরীর তো খুব একটা ভালো নেই, কিন্তু আমি ওর সাথে যেতে পারবো না, এদিকে অনেক কাজ আমার। আর দিশাও ওর সাথে যেতে পারবে না, ও বেচারি অনেক টায়ার্ড হয়ে গেছে। তো তুমি একটু যাবে ওর সাথে? আমি যাব স্যারের সাথে। হ্যাঁ। কি, পারবে না যেতে? না মানে আপু, আমি বলছিলাম যে আমি কি করে স্যারের সাথে যেতে পারি? আমি তো ওখানকার কাউকেই চিনব না। আপনার এবার অদরাকে বলল, সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না অদরা, আমি তো সবসময় তোমার সাথে সাথে থাকব, কোনো অসুবিধা হতে দেব না তোমার। এবার যাবে আমার সাথে? ওনা বলল, অদরা প্লিজ আর না করো না, দেখো তুমি আপনার পিয়ে, ওর প্রতি তোমার একটা দায়িত্ব আছে, তো তুমি সেই দায়িত্বটা পালন করবে না? জি আপু, করব। স্যার আমি যাব আপনার সাথে।
কিছুক্ষণ পর আপনার আর অদরা একটা গাড়ি নিয়ে বেরিয়ে গেল। ওদের চলে যাওয়ার কিছু সময় পর বাস 3টাও ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। সেই দিন সন্ধ্যাবেলা আপনার গাড়ি চালাচ্ছে আর অদরা বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ অদরা বলল, স্যার, কক্সবাজার থেকে সিলেট যেতে কত সময় লাগে? সাধারণত 12 ঘন্টা আর 25 মিনিট, তবে রাস্তার জ্যাম থাকলে আরও বেশি সময় লাগে। স্যার, রাস্তায় তো অনেক জ্যাম দেখছি না। তার মানে রাত 12টার আগেই আমরা হোটেলে পৌঁছে যাব, তাই না? রাত 12টা কেন, আমরা 10:30টার মধ্যেই সিলেটে পৌঁছে যাব। কিন্তু স্যার, আমরা সিলেটে থাকবো কোথায়? সে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না অদরা। যে হোটেলে পার্টিটা হবে আঙ্কেল সেই হোটেলেই আমাদের জন্য থাকার ব্যবস্থা করে দিয়েছেন। ও, তাহলে ঠিক আছে। আচ্ছা অদরা, তুমি বাসায় জানিয়েছো তো যে তুমি আজ ঢাকায় ফিরতে পারবে না? তুমি আমার সাথে যে আজ সিলেট যাচ্ছ সেটা বলছো তাদের? জি স্যার, মামুনিকে বলেছি। তো তিনি কি বললেন? বকেছেন তোমায়? না স্যার, আমাকে কেন মামুনি বকতে যাবেন? মামুনি তো আমায় খুব ভালোবাসে। যখন তাকে বললাম যে আমি আপনার সাথে সিলেট যাচ্ছি তখন সে আর কিছুই বলল না আমাকে। তোমার মামুনি তোমাকে অনেক বিশ্বাস করে, তাই না? ভালো, বাড়ির মেয়েদের উপরে বিশ্বাস রাখতে হয়। সে শুধু আমাকে বিশ্বাসই করে না স্যার, আমাকে অনেক বিশ্বাস করে। তাই নাকি? বাহ, এটাও ভালো। কথা বলতে বলতে আপনার খেয়াল করলো গাড়িতে পেট্রোল প্রায় শেষ। তাই আপনার এবার গাড়িটাকে নিয়ে পেট্রোল পাম্পের দিকে গেল। ওখানকার একটা লোককে গাড়িটা ফুল ভরে দেওয়ার জন্য বলে অদরা আর আপনার গাড়ি থেকে বেরিয়ে গেল। গাড়ি থেকে কিছু দূরে তারা দুজন দাঁড়িয়ে রয়েছে। হঠাৎ আপনার খেয়াল করলো অদরা শীতে গুটিসুটি হয়ে যাচ্ছে। তুমি ঠিক আছো? জি স্যার, আমি ঠিক আছি। কোথায় ঠিক আছো? শীতে তো তুমি শেষ হয়ে যাচ্ছ। আসলে স্যার, গাড়ির মধ্যে একটু শীত লাগছিল না, তাই সব চাদরগুলো আমি ব্যাগের মধ্যে রেখে দিয়েছি। আমি ঠিক আছি স্যার, সমস্যা নেই। আপনার এবার নিজের ব্লেজারটা খুলে অদরার দিকে দিয়ে বলল, নাও, এটা পরে থাকুন, তাহলে শীত কম লাগবে। না না স্যার, আমার লাগবে না। আমি বললাম তো আমি ঠিক আছি। আপনার এবার আর কোনো কথা না বলে এক প্রকার জোর করে অদরাকে ব্লেজারটা পরিয়ে দিল। এই পাম্পের সামনে, মানে রাস্তার এই দিকে দেখো একটা হোটেল আছে, চলো কিছু একটা খেয়ে আসি। না স্যার, আমি কিছু খাবো না, আপনি খেয়ে আসুন। আচ্ছা অদরা, তোমার কি সব কথা 2বার শুনতে খুব ভালো লাগে? আমি তোমাকে যখনই কিছু করতে বলি তুমি তখনই আগে না শব্দটা ব্যবহার করো। শোনো, সিলেট যেতে এখনও আমাদের 3 থেকে 4 ঘন্টা লাগবে। সেই দুপুরে আমরা লাঞ্চ করেছিলাম, তারপর আর কিছু খাইনি। এখন যখন গাড়িটাকে একটু থামিয়েছি তখন চলো কিছু খেয়ে আসি। অদরা না করলো না। আপনার অদরাকে নিয়ে রাস্তার ওই পাশের হোটেলে চলে গেল। সামান্য কিছু খাবার অর্ডার দিয়ে ওরা খাওয়া শুরু করলো। খেতে খেতে অদরা আপনানের দিকে কয়েক নজর তাকালো। আপনার এখন একটা নীল কালারের শার্ট গায়ে দিয়ে আছে। এতক্ষণ ব্লেজার ছিল বলে ওর শীত লাগেনি, কিন্তু ব্লেজারটা খোলার পর এখন বেশ শীত শীত লাগছে। হোটেল থেকে বেরোনোর পর অদরা বলল, স্যার। বলো। অদরা এবার ব্লেজারটা খুলে আপনাকে দিয়ে বলল, এই নিন, এটা পরে নিন। না না, তোমার তো শীত লাগছে, তুমি পরো, আমি ঠিক আছি। স্যার, আমি অলরেডি একটা পাতলা সোয়েটার পরে আছি, কিন্তু আপনি এই শার্টটা ছাড়া আর কিছুই পরেননি। নিন, আপনার ব্লেজারটা পরে নিন। আমার থেকে বেশি এখন এটা আপনার দরকার। আপনার আর কোনো কথা বলল না। অদরার কাছ থেকে ব্লেজারটা নিয়ে পরে নিল। রাত 12:23 আপনার আর অদরা সিলেটের বেলি গার্ডেন হোটেলে পৌঁছে গেল। মিস্টার বসু এই হোটেলে আপনার আর অদরার জন্য 2টি রুম বুক করে রেখেছেন। অদরা আর আপনার সেখানে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ল। পরদিন সন্ধ্যাবেলায় পার্টি হচ্ছে,
পার্টিতে লোক গম গম করছে। এবার সেখানে আপনার আর অধরাও গেল। আপনার আর সব কিছু ব্ল্যাক পরেছে, ব্ল্যাক শার্ট, ব্ল্যাক প্যান্ট আর ব্ল্যাক ব্লেজার। এদিকে অধরা গোলাপি কালারের একটা গাউন পরেছে, তার সাথে ম্যাচ করে হেজাব। আপনার আর অধরাকে দেখে মিস্টার বসু এগিয়ে গেলেন ওদের দিকে। আরে আফরান, এসো এসো, কেমন আছো? অনেকদিন পর তোমার সাথে দেখা হচ্ছে। বিবাহ বার্ষিকী আর কোম্পানির সফলতার জন্য অনেক অনেক শুভেচ্ছা আঙ্কেল। আমি ভালো আছি, আপনি? থ্যাংক ইউ, আমি খুব ভালো আছি। অধরার দিকে তাকিয়ে বলল, এইটা অধরা তাই না, তোমার পিএ? জি। অধরা মিস্টার বসুকে দেখে সালাম দিল। মিস্টার বসু সালামের উত্তর দিয়ে বললেন, কেমন আছো? জি ভালো আছি। এবার মিস্টার বসু তার বউ দীপাকে ডাকতে লাগলেন, দীপা এদিকে এসো, দেখো কারা এসেছে। এবার মিসেস দীপা বসু সেখানে এসে বললেন, আরে আপনার যে, কেমন আছো? জি আন্টি, ভালো আছি, আপনি? হ্যাঁ হ্যাঁ, আমিও ভালো আছি। অধরাকে বলল, কেমন আছো অধরা? জি ভালো। দীপা বসু অধরাকে বললেন, অধরা তোমার কথা ওনা আমায় বলেছে, তাই তোমাকে চিনতে আমাদের কোনো অসুবিধা হলো না। আচ্ছা, এখানে দাঁড়িয়ে আছো কেন তুমি? চলো ভেতরে চলো, আমি তোমাকে সবার সাথে দেখা করিয়ে দিচ্ছি, এসো। অধরা ওনার সাথে চলে গেল। পার্টি প্রায় শেষের পথে। আপনার মিস্টার বসুর সাথে আছে আর অধরা মিসেস বসুর সাথে। হঠাৎ মিস্টার বসু আপনাকে বলল, আপনার যতদূর তোমার পিএম মানে অধরাকে দেখলাম, তাতে মনে হচ্ছে মেয়েটা বেশ ভালো, শান্তশিষ্ট, ভদ্র, শালীন। তোমার ভাগ্য অনেক ভালো যে এমন একটা পিএ পেয়েছো, না হলে আজকালকার মেয়েরা প্রত্যেকটা কথায় যা নকশা করে, আর ভার উঠানো কোনো কথা নয়। জি আঙ্কেল। পরদিন সকালবেলা আপনার অধরার রুমে এলো। এটা বলতে যে একটু পরে ওরা এখান থেকে রওনা দেবে, কিন্তু ঘরে এসে দেখে অধরা জানালার সামনে একটা চেয়ার নিয়ে বাইরে কি যেন একটা দেখছে। অধরা কি দেখছো ওইভাবে? স্যার ওইদিকে একটু দেখুন, এই পাহাড়ের সব চায়ের বাগান। আপনার জানালা দিয়ে তাকিয়ে দেখলো সামনে ইয়া বড় একটা পাহাড়, আর সেই পাহাড়ের পুরোটা জুড়ে চায়ের বাগান। স্যার বলছিলাম যে যাবেন একটু ওখানে, আমার ছোটবেলা থেকে চায়ের বাগান দেখার খুব শখ। প্লিজ স্যার চলুন একটু ওখানে, প্লিজ প্লিজ। অধরা এভাবে আপনানের সামনে আকুতি মিনতি করতে লাগলো, আর আপনার ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আচ্ছা ঠিক আছে, চলো। আপনার আর অধরা এখন চায়ের বাগানে। স্যার চলুন না, ওই উপরের দিকে উঠি। অধরা আজ আপনার পাহাড়ের উপরে দিকে উঠতে লাগলো। হঠাৎ অধরা একটা হিস হিস শব্দ পেল। পেছন ফিরে আপনানের পায়ের দিকে তাকাতেই দেখে একটা কালো সাপ আপনানের পায়ে সবল মারবে বলে ফনা তুলছে। অধরা আপনাকে এক ধাক্কা দিয়ে ছায়ের বাগানে ফেলে দিল, আর সাপটা এসে অধরার পায়ে সবল মারল। অধরা আপনাকে ধাক্কা দিয়ে ছায়ের বাগানের মধ্যে ফেলে দিল, আর সাপটা অধরার পায়ে ছোবল মারল। আপনার জোরে চিৎকার করে বলল, অধরা। অধরা পড়ে যেতে লাগলে আপনার উঠে ওকে ধরে, সাথে সাথে অধরার চোখ বন্ধ হয়ে যেতে লাগলো। আপনার অধরাকে জাকাতে জাকাতে বলল, অধরা অধরা চোখ খোলো। কি হলো অধরা? চোখ খোলো বলছি। অধরাকে এই অবস্থায় দেখে আপনানের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। কেন এমনটা করলে তুমি? আমাকে সরিয়ে দিয়ে কেন নিজে সাপের মুখে এসে পড়লে? বলো, কেন এমনটা করলে? না, তোমার কিছু হবে না, আমি তোমাকে কিছু হতে দেব না। আমি তোমাকে নিয়ে এখনই হসপিটালে যাব, কিচ্ছু হবে না তোমার। আপনার অধরাকে কোলে নিতে লাগলো। এদিকে আপনানের চিৎকার চেঁচামেচি শুনে আশেপাশের লোকজন জড়ো হয়ে গেল। এদের মধ্যে থাকা একজন বুড়িমা আপনাকে বললেন, ওকে ল্যাংড়া সাপে কামড়েছে। সাপটা বেশি বিষধর না, কিন্তু বেশিক্ষণ দেহে বিষ থাকলে মানুষের অবস্থা খারাপ হয়ে যায়। তাই এই জায়গাটা তো শহরের একদম শেষ দিকে,
হাসপাতাল এখান থেকে অনেক দূর, যেতে যেতে 1 ঘন্টারও বেশি লেগে যাবে। ততক্ষণে তো মেয়েটার অবস্থা আরও খারাপ হয়ে যাবে। দুঃখিত, আমি সিলেটের আঞ্চলিক ভাষা জানি না, তাই এই মহিলার কথাগুলো সাধারণ ভাষাতেই লিখলাম। আসলে তাহলে এখন আমি কি করব? কি করে বাঁচাবো আমি আমার অদরাকে? বলুন, আমরা সবাই এখানেই কাজ করি। 2-3 দিন পর পরই আমাদের কেউ একজনই ল্যাংড়া সাপের কামড় খাই, কিন্তু আজ পর্যন্ত কাউকে আমরা হাসপাতালে নিয়ে যাইনি। আমরা কিছু টোটকা চিকিৎসা জানি, এগুলো দিয়ে আমরা রোগীকে সুস্থ করে তুলি। আফনান ব্যস্ত হয়ে বলল, কি সেই টোটকা চিকিৎসা? এই মেয়েটির পায়ে যে জায়গায় সাপে কামড় দিয়েছে সেই জায়গা থেকে রক্ত চুষে বের করে ফেলতে হবে। রক্তের সাথে সাথে সাপের বিষও শরীর থেকে ভিড়িয়ে যাবে। তবে ওইভাবে রক্ত চোষার কারণে তোমার বুড়িমা কথাটা শেষ করতে পারল না। তার আগে আপনার নদরার পায়ে যে জায়গায় সাপটা কামড় দিয়েছিল সেখান থেকে চুষে বের করতে শুরু করলো। 20-25 বার রক্ত চুষে বের করলো, কিন্তু তারপরও আর পারল না, কারণ আফনান এবার অজ্ঞান হয়ে গেল। আফনানকে অজ্ঞান হয়ে যেতে দেখে বুড়িমা বললেন, আমার কথাটা পুরোপুরি না শুনে ছেলেটা এই কাজ করতে গেল। আমি তো ওকে বলতেই যাচ্ছিলাম যে মেয়েটার শরীর থেকে বিষ চুষে বের করতে গেলে এই ছেলেটার শরীরেও বিষ ঢুকে যাবে। কিন্তু আচ্ছা, সে যাই হোক, কই গো তোমরা? ধরো এদের, আর আমার বাড়িতে একটু নিয়ে আসো। সবাই অদরা আর আফনানকে ধরে ওই বুড়িমার বাড়িতে নিয়ে আসলো। রাত 9টার দিকে আফনানের জ্ঞান ফিরল। চোখ খুলে চারপাশটা একবার দেখার চেষ্টা করলো, কিন্তু কিছুই দেখতে পেল না, কারণ যে রুমে এখন আছে সেই রুমটা একদম অন্ধকার। আফনান উঠে বসার চেষ্টা করলো, কিন্তু উঠতে পারলো না। ব্যথাটাও অনেক বেড়ে গেছে। কিছুক্ষণ পর বুড়িমা ওই রুমে এসে লাইট জ্বালালো। চোখের উপরে আলো এসে পড়তে আফনান জেগে গেল। চোখ খুলে বলল, কে? আমি বাবা, আমি কে? এবার বুড়িমা আফনানের সামনে এসে দাঁড়ালো। আফনান তাকে চিনতে পেরে বলল, আপনি আপনি এখানে কি করছেন? আর আমিই বা কোথায়? তুমি এখন আমার বাসায়। এই মেয়েটার শরীর থেকে বিষ নামাতে গিয়ে তুমি নিজেই বেহুশ হয়ে পড়েছিলে। তখন তোমাকে তুলে এনে আমার এখানে রেখেছি। আর অদরা কোথায়? ও কেমন আছে এখন? অদরা মানে যাকে সাপে কামড়েছিল সেই মেয়েটা? হ্যাঁ, ও কোথায়? কেন, তোমার পাশেই তো রয়েছে। আপনার এবার নিজের ডান দিকে তাকিয়ে দেখলো অদরা ওর পাশেই শুয়ে আছে। এতক্ষণ অন্ধকার থাকায় আপনার অদরাকে দেখতে পায়নি। আপনার অদরাকে ডাকতে লাগলো, কিন্তু বুড়িমা আপনাকে থামিয়ে বললেন, ওকে ডেকো না বাবা, তোমাদেরকে কিছু ওষুধ খাইয়ে দিয়েছিলাম। তার মধ্যে এই মেয়েটার জন্য একটা ঘুমের ওষুধও ছিল। ওর এখন ঘুম ভাঙবে না, একেবারে কাল সকালে ঘুম ভাঙবে। আর একটা কথা, তুমি তো রাতের বেলা কোনো ভারী খাবার খেতে পারবে না, তাই একটু পরে তোমাকে 1 গ্লাস গরম দুধ দিয়ে যাব, ওটা খেয়েও একটু বিশ্রাম নাও। আফরান কৃতজ্ঞতার দৃষ্টিতে বুড়িমার দিকে তাকিয়ে বলল, আপনি আমাদের জন্য যা করলেন তার ঋণ আমরা কিভাবে শোধ করব বলুন তো? থাক বাবা, এসব কথা পরে হবে, এখন একটু ঘুমাও দেখি। তোমার শরীরটা তো খারাপ, ঘুমিয়ে পড়ো। বুড়িমা রুম থেকে চলে গেলেন, তবে রুমের লাইট অন করে রেখে গেলেন। কোনো রকমে উঠে বসে অদরার বাম হাতটা নিজের 2 হাতের মধ্যে নিয়ে আফনান বলল, কখনো ভাবিনি তোমাকে এভাবে আমার পাশে শুয়ে থাকতে দেখতে পারবো। জানো অদরা, তোমাকে এই ঘুমিয়ে থাকা অবস্থায় আরও বেশি সুন্দর লাগে। তোমাকে এখন একটা পরীর মতো লাগছে, হয় ঘুমন্ত লাল পরী কিংবা ঘুমন্ত নীল পরীর মতো। জানি তুমি যদি এখন জেগে থাকতে তাহলে চোখ দুটো বড় বড় করে আমাকে জিজ্ঞাসা করতে, স্যার আপনি এসব কি বলছেন? কিন্তু বিশ্বাস করো অদরা, এসব তো কিছুই না। এর থেকে অনেক বেশি কথা আমার মনে জমে আছে। মাঝে মাঝে তোমাকে সেসব জানাতে খুব ইচ্ছে করে তোমাকে বলতে। যেদিন তুমি প্রথমবার আমার অফিসে এসেছিলে ইন্টারভিউর জন্য, সেদিনে তোমাকে দেখে আমি মুগ্ধ হয়ে যাই। প্রথম দেখাতেই খুব বেশি পছন্দ করে ফেলেছিলাম তোমায়। সেজন্যই তো আমার দেওয়া সেই 3টা শর্তে রাজি না থাকার সত্ত্বেও আমি তোমাকে এই চাকরিটা দিই। হয়তো তোমার প্রতি সামান্য একটা ভালো লাগা ছিল বলেই সেদিন এই কাজটা করেছিলাম, কিন্তু এই ভালো লাগাটা সময়ের সাথে সাথে আরও বেড়ে যেতে থাকে। তাই সেদিনে আমি তোমার জন্য একটা অফিসের ঘাড়ের ব্যবস্থা করে দিই। কিন্তু সেদিন আমার খুব কষ্ট হয়েছিল তোমার জন্য, যেদিন আমি তোমার পরিবারের ব্যাপারে জানি। হয়তো সেদিন তুমি ঠিকই বলেছিলে, মা বাবা মারা যাওয়ার পর পৃথিবীর সবাই আমাদের জন্য পর হয়ে যায়। দিন যত যেতে থাকে ততই আমি তোমাকে আরও বেশি
পছন্দ করতে থাকি। এমনকি রাতের বেলায় যখন আমি ঘুমাতে যেতাম তখন চোখ বোঝার সাথে সাথে আমি তোমার ওই চোখ দুটি দেখতে পেতাম। আমার অবস্থা এতটাই খারাপ হতে থাকলো যে তোমাকে হারানোর ভয়টা আমার মনে আরও গভীরভাবে চেপে গেল। তাই আমি আমার লয়ারকে সেদিন উদ্ভট পেপারগুলো বানিয়েছিলাম, তাতে তোমার স্বাক্ষর নিয়েছিলাম, যাতে কোনোভাবে আমি তোমাকে হারিয়ে না ফেলি। যেন সেদিন রেস্টুরেন্টে তোমাকে কাছে পাওয়ার ইচ্ছাটা যেন মাথায় চেপে বসেছিল। তাই সেদিন তোমাকে আমার অনেক কাছে নিয়ে এসেছিলাম। যখন ওই গানের খেলাতে আমি হেরে গেছিলাম আর তুমি জিতে গেছিলে, তখন তোমার হাসি দেখে মনে হয়েছিল ওই মিষ্টি হাসির জন্য বারবার তোমার কাছে হেরে যায়। জানো অদরা, যখন দিশা অফিসে সবার সামনে তোমার উপর অপবাদ ছুড়ছিল, তখন আমার খুব ইচ্ছে করছিল দিশার বলা প্রত্যেকটা কথাকে মিথ্যা প্রমাণ করে দিতে, কিন্তু করিনি। কেন জানো? কারণ আমার একটা ভয় ছিল, সেদিন যদি তোমার হয়ে কথা বলতাম তাহলে সবাই আমাকে জিজ্ঞাসা করতো যে আমি কেন তোমার হয়ে কথা বলছি, তবে কি আমি তোমায় ভালোবাসি? এই প্রশ্নের উত্তরটা আমি কি করে দিতাম বলো? হয়তো আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেই কথা সবার সামনে স্বীকার করে তোমাকে আমি আমার জীবনের সাথে জড়াতে চাই না, কারণ আমার যে একটা কালো অতীত আছে। জানি তুমি আমার বলা কোনো কথাই শুনতে পাও নাই, কিন্তু একজন আছে যে সব জানে, সব শুনছে। হে আল্লাহ, আমি বলবো না তুমি অদরাকে আমার জীবনে নিয়ে আসো বা ওর মনে আমার জন্য ভালোবাসা তৈরি করে দাও, কারণ আমি অদরাকে ভালোবাসার পাওয়ার যোগ্য নই। কিন্তু এটা অবশ্যই তোমার কাছে চাইবে যে আমার মন থেকে তুমি অদরাকে মুছে দাও। আমি তিশার সাথে বিয়ে করে সুখে থাকতে চাই। এবার আপনার শুয়ে পড়লো আর বলল, কিছু ঘটনার জন্য আমি অনুতপ্ত, কিছু সিদ্ধান্তের কারণে আমি আজ ভুক্তভোগী। হয়তো এগুলি সারা জীবন আমাকে পীড়া দিবে, হয়তো কষ্ট হবে এসব কাটিয়ে উঠতে, হয়তো কিছু জিনিস ঝেড়ে ফেলতে পারবো না। তবুও আমাকে এগিয়ে যেতে হবে, সীমানা ছাড়িয়ে আকাশ পানে। হতে হবে ছাতক পাতি, যার বৃষ্টি থাকবে সবসময় উপরের দিকে। থাকতে হবে কিন্তু উচ্চ বিলাসিতা নয়। সকালবেলা হদরা ঘুম থেকে উঠে দেখল, আমি কোথায় এখন? এটা কোন জায়গা? উফ, মাথাটা এমন চিনচিন করছে কেন? হঠাৎ অদরা আপনানের কথা মনে পড়ল। স্যার কোথায়? অদরা এবার তাড়াতাড়ি করে খাট থেকে নেমে দরজার দিকে দৌড় দিল, কিন্তু দরজার কাছে যেতে ও একজনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে লাগলো, কিন্তু পড়ল না। তার আগে অদরাকে ধরে ফেলা হলো। ঘটনাকালে অদরা চোখ বন্ধ করে ছিল, কিছুক্ষণ পর চোখ খুলে দেখলো যে ও আপনানের সাথে ধাক্কা খেয়েছে আর সেই ওকে ধরেছে। এসব কি অধরা? ঘুম থেকে উঠতে না উঠতেই তুমি এভাবে কোথায় দৌড়ে চলে যাচ্ছিলে? আপনাকে খুঁজতে যাচ্ছিলাম স্যার। কোথায় ছিলেন আপনি? জানেন আমি কতটা ভয় পেয়ে গেছিলাম। আর আপনি ঠিক আছেন তো? ওই সাপটা আপনাকে কিছু করেননি তো? শান্ত হও অদরা, এমন অধৈর্য কেন হচ্ছ? আর সাপ আমাকে কিছু করেনি। আমাকে কিছু করার আগেই তো তুমি ওর সবলটা খেয়ে নিলে। আমাকে বাঁচানোর জন্য নিজেকে বিপদের মুখে ঠেলে দিলে। স্যার, এসব কথা এখন রাখুন, আর এটা বলুন যে এটা কোন জায়গা, আমরা কোথায় এখন? যে কাল তোমার জীবন বাঁচিয়েছিল এটা তার বাসা। এমন সময় সেখানে বুড়ো মেয়ে এসে বললেন, উঠে গেছো তুমি? কেমন লাগছে এখন? মাথাটা কি ঠিক অনেক ভারী ভারী লাগছে? না, আমি তো ঠিক আছি, কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না। কে আপনি? আফনান বলল, উনি তো সে যার কথা আমি তোমাকে এখন বলছিলাম। উনি আমাদের এখানে ওনার বাসায় এনে আশ্রয় দিয়েছেন। ওহ। বুড়িমা বললেন, অনেক তো কথা হলো, এবার তোমরা সবাই আমার সাথে খেতে চলো দেখি। জি। কিছুক্ষণ পর আপনান অদরা আর বুড়িমা একসাথে সকালের খাবার খেলো। খাবার খাওয়ার পর আপনান একটু বাইরে গেল ওনার সাথে কথা বলতে, আর অদরা বুড়িমার সাথে গল্প করতে লাগলো। সত্যি দাদিমা, আপনি যদি না থাকতেন তাহলে যে আমাদের কি হতো? অদরার কাছে থেকে দাদিমা শোনার পর বুড়িমার চোখ থেকে পানি পড়তে লাগলো। বুড়িমাকে কাঁদতে দেখে অদরা বলল, এ কি দাদিমা, আপনি কাঁদছেন কেন? জানো, আজ আমার এই পৃথিবীতে আপন বলতে কেউ নেই।
তবে এক সময় ছিল আমার একটা সুখের সংসার ছিল, যেখানে আমার স্বামী, আমার ছেলের বউ থাকতো। কিন্তু 17 বছর আগে আমার স্বামী মারা যাওয়ার পর আমার ছেলে আর বৌমা মিলে আমেরিকায় চলে যায়। তারপর থেকে ওই 2-3 মাসে একবার হয়তো আমার সাথে ওদের কথা হতো। বৃদ্ধ মাকে এই দেশে একা রেখে যে ছেলে বিদেশ চলে গেল, আজ পর্যন্ত একবারও ফেরেনি। কত আশা নিয়ে ছেলেটাকে মানুষ করেছিলাম, ভেবেছিলাম ওই আমার বুড়ো বয়সের ভরসা হবে, কিন্তু না, তেমন কিছুই হলো না। ওরা ওখানে আরাম করে থাকে আর আমি এখানে এই ছাইয়ের বাগানে কাজ করে নিজের পেট চালাই। এই দেখো, আমিও আবার কী সব বলতে শুরু করলাম। আর একটা রুটি দেব? না না, জানো অদরা, তুমি যখন আমাকে দাদিমা বলে ডাকলে তখন আমার মিনুর কথা মনে পড়ে গেল। মিনু হলো আমার ছেলের মেয়ে, তোমার থেকে একটু ছোট হবে। ওকে কখনো চোখে দেখিনি, তবে 2-1বার ওর কথা শুনেছি ফোনে। দাদিমা, আর কখনো নিজেকে একা ভাববেন না, কারণ আজ থেকে আমিও আপনার পরিবারের একজন। কি আমাকে নিজের পরিবারের একজন ভাবতে পারবেন না? খুব পারবো রে মা, খুব পারবো। তা তোমার পরিবারে কে কে আছে মা? পরিবারের কথা শুনতে অদরার মুখটা কালো হয়ে গেল। মাথা নিচু করে বললে, এই পৃথিবীতে আমার কেউ নেই দাদিমা। আব্বু আম্মু মারা যাওয়ার পর একটা অনাথ আশ্রমেই আমি বড় হই। বুড়িমাকে অদরা জড়িয়ে ধরে বললেন, আর কখনো ভুলবে না যে এই পৃথিবীতে তোমার কেউ নেই, আমি আছি তো, তোমার দাদিমা। তবে আপনাদের মতো এত ভালো স্বামী যখন তোমার কাছে আছে, তখন তোমার আর কারোর ভালোবাসার দরকার হওয়ার কথা না। আমি দেখেছি তো, যখন তোমাকে ওই সাপটা কামড়ালো তখন তোমার স্বামী যন্ত্রণায় ছটপট করছিল, যেন মনে হচ্ছে ওকে সাপে কামড়েছে। আর ওই তো তোমাকে বাঁচিয়েছে, তোমার শরীর থেকে বিষ চুষে বের করে। অদরা এসবের কিছুই জানতো না, তাই কিছুটা অবাক হয়ে বলল, তাই নাকি? হ, সত্যি তুমি খুব ভাগ্যবতী, কারণ অনেক ভাগ্য করে এমন স্বামী পাওয়া যায়। না না দাদিমা, তোমার কোথাও ভুল হচ্ছে। উনি আমার স্বামী নন, উনি তো আমার বস, আমার অফিসের বস। ও তাই নাকি? ও, ওকে দেখে তো তা মনে হয়নি, তবে সে যাই হোক, ছেলেটা সত্যিই অনেক ভালো। বিকেলের দিকে অধরার আফনান ছেড়ে ঢাকার দিকে রওনা দিল। আসার সময় আফনান বুড়িমাকে কিছু টাকা দিতে চাইলে বুড়িমা তা নেন না। তিনি শুধু ওদেরকে সময় ফেলে আবার তার কাছে বেড়াতে আসার কথা বলেন। রাত তখন 10টা। অদরা বাসায় এসে গেল। বাসায় এসে সবার সাথে দেখা করে ঘুমানোর জন্য নিজের রুমে চলে গেল। কিছুক্ষণ পর অধরার রুমে জেরিন এলো। জেরিনকে দরজায় দেখে অধরা বলল, আরে তুই এখানে কেন দাঁড়িয়ে আছিস? আয়, ভেতরে আয়। জেরিন ভেতরে আসার পরে অধরাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। জেরিনের এমন হঠাৎ কান্নার কারণ অধরা বুঝতে পারল না। কি রে, কি হলো তোর? এভাবে কাঁদছিস কেন জেরিন? কি হয়েছে আমায় বল। অধরার কথায় জেরিন এবার কিছুটা শান্ত হলো। অধরাকে ছেড়ে দিয়ে চোখ মুছে ওর সামনে মাথা নিচু করে বসে রইল। কি হয়েছে জেরিন? চুপ করে আছিস কেন? বল আমায়। জেরিন কাঁদো কাঁদো গলায় বলল, তোকে আমি বলেছিলাম আমাকে ছেড়ে ওই ট্রিপে যাস না। দেখলি তো কি কি হয়ে গেল তোর সাথে। প্রথম ওই গুন্ডারা, তারপর ওই সাপ। অদরা জেরিনকে থামিয়ে দিয়ে বলল, কি করছিস কি? দরজা খোলা আছে, কেউ শুনতে পেয়ে যাবে এসব কথা। আচ্ছা, কেউ জানে না তো যে আমার সাথে ট্রিপে কি কি হয়েছে? না, কেউ কিচ্ছু জানে না। তুই সবাইকে বলতে নিষেধ করছিলি, তাই বলে আমি কাউকে কিচ্ছু বলিনি, এমনকি মামুনিকেও না। ভালো করেছি সেটা। কিন্তু এটা কি করলি অদরা? নিজের বসকে বাঁচাতে গিয়ে তুই সাপের কামড় খেলি। আমার কথাটা একবারও ভাবলি না? তোর যদি ওই সময় কিছু একটা হয়ে যেত তাহলে আমার কি হতো? এটা কি তুই একবারও ভেবে দেখিসনি? জেরিন, কি সব বলছিস তুই? তোর কথা আমি ভাববো না সেটা কি হতে পারে? না, হতে পারে না। কিন্তু জেরিন, ওই সময় স্যারকে বাঁচানোটা বেশি দরকারি ছিল, আর ওই সাপটা বেশি একটা বিষধর ছিল না। একদিনের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে গেছি।
তুই আর এসব বিষয়ে ভাবিস না তো। এখন বল এদিকের কি অবস্থা? এদিকের অবস্থা তো ভালো। আচ্ছা শোন, তোর প্রিয়ার কথা মনে আছে? আমাদের সাথে কলেজে পড়তো। প্রিয়া? হ্যাঁ মনে আছে তো, কিন্তু ওর কথা হঠাৎ বলছিস কেন? কিছু হয়েছে ওর? আরে না, ও আজ সকালে এসেছিল এখানে। কেন? ওর বিয়ের কার্ড দিতে। বিয়ের কার্ড? ও বিয়ে করছে তাহলে? কিন্তু কাকে? মুনিরকে। মুনিরের কথা মনে আছে? এ তো সেই ছেলেটা না, যে ক্লাসে পড়াশোনায় কিছু পারতো না। মাসখানেক আগেই তো তোর আর আমার সাথেও দেখা হয়েছিল। তখনও বলেছিল বেকার হয়ে বাসায় বসে আছে। এমন একটা বেকার ছেলের সাথে প্রিয়ার মতো এত ব্রাইট একটা ছাত্রীর বিয়ে না করে কি করে হয়? বাসা থেকে মেনে নেবে ওদের? আরে মুনির বেকার হলে কি হবে? ওদের পারিবারিক অবস্থা প্রিয়াদের থেকে অনেক ভালো। আচ্ছা, এটা নিশ্চয়ই লাভ ম্যারেজ? অবশ্যই। ভালোবাসা তো আর জাতপাত, ধর্ম, ছোট বড়, গরিব ধনী দেখে হয় না। এটা তো এমনিই হয়ে যায়। না চাইলেও জীবনের কোনো এক সময় কখনো না কখনো কেউ একজন এসে আমাদের মনকে খুব গভীরভাবে ছুঁয়ে যায়। জানিস অধরা, ভালোবাসার মানুষের স্পর্শটা পৃথিবীর আর সব মানুষের স্পর্শ থেকে আলাদা হয়। আর হাতের ছোঁয়া পেতে বারবার মন চায়। তার সাথে থাকলে মনে হয় পৃথিবীর সবচেয়ে আপনজনের সাথে আছি। জীবনের বাকি মুহূর্তগুলো তার সাথে কাটাতে ইচ্ছে করে। জেরিন, তুই এসব কি করে জানিস? জানি মানে? ওই তো মানে তুই কাউকে ভালোবেসে ফেলেছিস, তাই না? আরে না না, তেমন কিছু না। তেমন কিছু না মানে? আমি সব বুঝতে পেরেছি। তুই নির্ঘাত কারোর প্রেমে পড়েছিস। এখন আর ঢং করিস না। বল, কাকে ভালোবেসেছিস? কে সেই ছেলে? নাম কি তার? কি করে? আচ্ছা, আমি কি তাকে চিনি? বলবো। ওর ব্যাপারে তোকে বলবো আমি, কিন্তু এখন না, পরে। পরে মানে? পরে কখন? জানি না কখন, তবে এখন না। ঠিক সময় আসলে সব জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, কিন্তু এটা তো ভুলে যা যে ছেলেটা তোকে ভালোবাসে কিনা। এখনও জানি না। আচ্ছা এসব বাদ দে আর ঘুমিয়ে পড়। কাল সকালে তো আবার অফিসে যেতে হবে। না, কাল যেতে হবে না। কাল স্যার আমায় ছুটি দিয়েছেন। ও ভালো হয়েছে এটা, কিন্তু তুই তো নিশ্চয়ই অনেক টায়ার্ড এখন। অনেক জার্নি করেছিস, নে এবার ঘুমিয়ে নে। আচ্ছা ঠিক আছে। জেরিন রুম থেকে চলে গেলে অদরা দরজা আটকে লাইট অফ করে শুয়ে পড়ল, কিন্তু ঘুম আর এলো না। অদরা জেরিনের বলা কথাগুলোই ভাবতে লাগলো। জেরিন একটু আগে যা যা বলে গেল তার সবই তো আমার সাথে ঘটেছে। স্যারের সাথে থাকতে আমার খুব ভালো লাগে। তার সাথে কথা বলতে, হাসতে, কাঁদতে, সব কিছু করতে ভালো লাগে। এমনকি স্যার যেদিন রেস্টুরেন্টে আমায় একদম কাছে চলে এসেছিলেন তখনও আমি তাকে দূরে সরিয়ে দিতে পারিনি। আসলে সেই ইচ্ছেটাই মনে আসেনি। তাহলে কি আমি আপনার স্যারকে ভালোবেসে ফেলেছি? পরদিন সকালবেলা আপনার অফিসে এসে নিজের কেবিনে ঢুকলো। কিছুক্ষণ পর হনো ওর কেবিনে এলো। আরে অনা, তুই আজ ঢাকায় আসবি সেটা তো ভুলিসনি, এখন এলি? এই তো ঘন্টাখানেক আগে এলাম। বাসায় গিয়েছিলাম আগে, কিন্তু সেখানে গিয়ে দেখি তুই অফিসে চলে এসেছিস, তাই আমিও এখানে চলে এলাম। কিন্তু তোর আজ অফিসে আসার কি দরকার ছিল? রেস্ট নিতে পারতিস আজ একটু। রেস্ট নিয়ে কি করবো না? আমি একটু টায়ার্ডও না, আর তাছাড়া অফিসের অনেক কাজ পেন্ডিং ছিল, তাই চলে এলাম। ভালো কথা। পুলিশের সাথে তোর কোনো কথা হলো? ওই ছেলে দুটোকে খুঁজে পাওয়া গেছে? না। হ্যাঁ, পুলিশের সাথে আমার কথা হয়েছে, কিন্তু ওনারা এখনও ওই ছেলে দুটোকে খুঁজে পায়নি। ও, তাহলে আমি আজ ওনাদের সাথে একটু কথা বলে দেখি এবার কি করা যায়। আপনার একটা প্রশ্ন করব তোকে? হ্যাঁ কর না। কথা দে, একদম সত্যিটাই বলবি। আজ পর্যন্ত কখনো আমি তোকে মিথ্যা বলেছি নাকি যে আজ
বলতে যাব? তুই বল, কি জানতে চাস? তুই কি অধরাকে ভালোবাসিস? ওনার প্রশ্ন শুনে আফনান চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। আসলে ও স্বপ্নেও ভাবেনি যে ওনা ওকে এই প্রশ্নটা এইভাবে করবে। কি রে, দাঁড়িয়ে গেলি কেন? আমি তোকে উঠে দাঁড়াতে ভুলিনি, শুধু এটা জানতে চেয়েছি যে তুই কি অধরাকে ভালোবাসিস। আফনান পেছনে থাকা জানালার দিকে ফিরে বলল, এটা কেমন ধরনের প্রশ্ন না? আমি কেন অধরাকে ভালোবাসতে যাব? না, আমি ওকে ভালোবাসি না, তো মোটেও ভালোবাসি না। অনা এবার উঠে দাঁড়িয়ে বলল, তাই এই কথাটা ভোলার জন্য জানালার দিকে ফিরলি কেন? আমার দিকে ফিরে আমার চোখে চোখ রেখে তো এই কথাটা বলতে পারতিস। তবে কি তুই আমাকে মিথ্যা বলছিস? আপনার এবার ওনার দিকে ফিরল আর বলল, আমি কোনো মিথ্যা বলছি না ওনা, যেটা সত্যি সেটাই বলছি। আমি কাউকে ভালোবাসি না, কাউকে না। মনে মনে বলল, সরি অনা, আজ জীবনে প্রথমবার তোকে মিথ্যা বললাম, তোর কাছ থেকে সত্যিটা লুকালাম। কিন্তু এই সত্যিটাকে আমি কারোর সামনে আনতে চাই না। আমি অধরাকে ভালোবাসতে না, ভুলে যেতে চাই। অনা আবার বলল, কিন্তু আপনার তোর চোখ তো সে কথা বলছে না। তোর আচরণগুলো বারবার প্রমাণ করে দেয় যে তুই অধরাকে ভালোবাসতে শুরু করেছিস। আচ্ছা, তুই যদি অধরাকে ভালো না বাসিস তাহলে ওর এত কেয়ার করিস কেন? কেন সেদিন ওকে এই চাকরিটা দিয়েছিলে? কেন ওর জন্য একটা ঘাড়ের ব্যবস্থা করে দিয়েছিলি? আর এই উদ্ভট ব্যাপারগুলো কি মানে আপনার, যেটাই তুই অধরা সাইন নিয়েছিলি? এরকম শর্ত আজ পর্যন্ত কোনো কোম্পানি তার স্টাফদের দিয়েছে বলে তো আমার মনে হয় না। কেন তুই সেদিন দিশার সাথে না এসে অধরার বাসায় ওর সাথে এসেছিলি? আমি তোকে ছোটোবেলা থেকেই চিনি আপনার, আমি জানি তোর গান কতটা পছন্দ। গান নিয়ে কোনো খেলায় কেউ তোকে কখনো হারাতে পারতো না, সেখানে কিনা তুই ইচ্ছে করে সেদিন হেরে গেলি, তাও আবার অধরাকে জেতানোর জন্য। কেন তোর চোখে সবসময় আমি অধরার জন্য ভালোবাসাটাই দেখতে পাই? যখন তুই অধরার সাথে থাকিস তখন তুই সব থেকে বেশি খুশি থাকিস। বারবার ওই কথাটাই আমার কেন মনে হয়? তা আমি কি করে বলবো না? তোর কি মনে হয়? কেন মনে হয় তার উত্তর আমি কি করে দেব? তবে এতটুকু তোকে বলতে পারবো যে আমি কাউকে ভালোবাসি না, কিন্তু অধরা তো তোকে ভালোবাসে। তোকে কি ও নিজের মুখে কথাটা বলেছে? না, ও আমাকে কিছু বলেনি, তবে ওকে দেখেও আমার মনে হয়েছে যে ও তোকে ভালোবাসে। ও তোকে ভালোবাসে বলেই সেদিন সাপের হাত থেকে বাঁচিয়ে নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়েছিল। কামন অধরা, কামন না, অধরা অনেক ভালো একটা মেয়ে। ও ওই সময় আমার জায়গায় যদি অন্য কেউ থাকতো তাহলে অধরা তাকে এভাবেই বাঁচাতো। আর একটা কথাও না, অধরা যদি আমাকে ভালোবাসেও থাকে তো আমার অতীত জানার পর ও মনে সে ভালোবাসাটা থাকবে না। কোনো মেয়েই এমন একটা ছেলেকে ভালোবাসতে চাইবে না যাকে অলরেডি একটা মেয়ে ছেড়ে চলে গেছে। যদি বলি অধরা তোর অতীত জেনেই তোকে ভালোবেসেছে, তাহলে তুই কি করবি? আপনার অবাক হয়ে বলল, কি আমার অতীত জেনে মানে? হ্যাঁ আপনার, সেদিন হসপিটালে আমি অধরাকে আরোহীর কথা ভুলে দিই। আপনার আরোহীর তোর জীবন থেকে চলে যে কষ্ট, ব্যথা, দুঃখ তোকে দিয়েছে সেগুলো শুধু ভালোবাসা দিয়েই মুছে ফেলা সম্ভব। আর সেই ভালোবাসা অধরাই তোকে দিতে পারবে। না না, আমার জীবনে আর কোনো ভালোবাসা চাই না। আমি এখন শুধু দিশাকে বিয়ে করে সুখে থাকতে চাই, দ্যাটস ইট। দিশাকে বিয়ে করে সুখে থাকতে চাস, কিন্তু কিভাবে সুখে থাকবি আপনার? যে সংসারে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা থাকে না সেখানে কোনো সুখও পাওয়া যায় না। আর এই কথাটা তুইও খুব ভালো করে জানিস যে দিশা তোকে ভালোবাসে না, তুই ওর ভালোবাসা না, তুই ওর জেদ। ও তোকে শুধু পেতে চায় আর কিচ্ছু না। হ্যাঁ আমি জানি দিশা আমাকে ভালোবাসে না, ও শুধু আমাকে পেতে চায়। আমি ওর জেদ, কিন্তু ও না, কখনো কখনো জেদের থেকেও ভালোবাসা আমাদেরকে বেশি কষ্ট দেয়। ভালোবাসার কষ্টটা তো আমি পেয়েছি, এবার না হয় জেদের কষ্টটা পেলাম। আর তাছাড়া দিশার সাথে আমার বিয়ে হলে মাও অনেক খুশি হবে। আফটার অল মা তো এটাই চাইছিল। আফনান, তুই বুঝতে পারছিস না, অধরার সাথে থাকলেই তুই সুখে থাকবি। মেয়েটা হয়তো নিজেই এখনো জানে না যে তোকে কতটা ভালোবেসে ফেলেছে। প্লিজ আফনান, ওর ভালোবাসাটাকে তুই চিনে নে।
তোর আর দিশার বিয়ের এখনো 20 দিন বাকি, এখনো সময় আছে আপনার। যা আর অদরাকে ভালোবাসার কথা বলে দে, না হলে কিন্তু অনেক দেরি হয়ে যাবে। এতক্ষণ দরজার বাইরে থেকে অনার আপনানের সব কথা দিশা শুনছিল। এবার দিশা নিজের কেবিনে চলে গেল। সেখানে গিয়ে চুপচাপ কিছুক্ষণ বসে রইল। তারপর ভাবলো, এতদিন তোমরা আমার খারাপটাই শুধু দেখেছো, এবার আমার ভালোটা আমি তোমাদেরকে দেখাবো। অদরা তৈরি হয়ে যাও নতুন কিছু সারপ্রাইজ পাওয়ার জন্য। একদিন পর সন্ধ্যাবেলা আপনার অদরার কেবিনে পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় আপনার দেখে অদরা এখনো অফিসে কাজ করছে। আপনার অদরার কেবিনে ঢুকে উকে বলল, অদরা তুমি এখনো অফিসে কি করছো? হঠাৎ আপনাকে নিজের কেবিনে দেখে অদরা চমকে উঠল। তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বলল, স্যার আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে থেকে যাচ্ছিলাম, তোমার কেবিনের দিকে চোখ পড়তে তোমাকে দেখতে পেলাম। বললে না তো এখনো এখানে কি করছো? আসলে স্যার, কাল আপনাদের যে মিটিংটা আছে তার প্রেজেন্টেশনের কিছু কাজ বাকি ছিল, সেটাই এখন কমপ্লিট করছিলাম। ও, কিন্তু এখন তো 7টা বেজে গেছে, এখন তোমাকে এসব আর করতে হবে না, রেখে দাও। কাল অনেক সময় আছে, কাল করো। এখন চলো তোমাকে বাড়ি ড্রপ করে দিই। না না স্যার, আর অল্প একটু কাজ বাকি, আপনি চলে যান, আমি একটু পরেই বাসায় চলে যাব। না মানে না, তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করো আর চলো আমার সাথে। অদরা আর কোনো কথা বললো না। ল্যাপটপটা বন্ধ করে ব্যাগটা নিয়ে আপনার সাথে চলে গেল। কিছুক্ষণ পর অদরা আর আপনার গাড়ির মধ্যে বসে আছে। আপনার গাড়ি চালাচ্ছে আর অদরা এক নজরে ওর দিকে তাকিয়ে আছে আর মনে মনে ভাবছে, আচ্ছা আমি তো স্যারকে ভালোবেসে ফেলেছি, তবে কি স্যারও আমাকে ভালোবাসেন? কই, কখনো তো এই বিষয়ে আমাকে কিছু বলেননি। না না, স্যার আমাকে কেন ভালোবাসবেন? যদিও স্যারের সাথে অনেক কিছুই হয়েছে, তবুও স্যারের কাছে তো এখন দিশা ম্যাডাম আছে। কিন্তু অনাফু তো বলছিল যে দিশা ম্যাডাম স্যারকে ভালোবাসেন না, তাহলে কিভাবে কি? অদরাকে চুপচাপ থাকতে দেখে আপনান বলল, কি হলো অদরা, এত চুপচাপ আছো কেন? কোনো সমস্যা? না না স্যার, আপনি যখন আমার সাথে আছেন তখন আমার কি সমস্যা হতে পারে? আপনার অদরাকে কিছু বলতে যাবে, ঠিক সে সময় আপনার দেখলো রাস্তার কিছু দূর সামনে কিছু ডাকাত একটা প্রাইভেট কারকে থামিয়ে লুট করছে। আপনার গাড়ি সেখানে থামিয়ে দিল। সামনে একদল ডাকাতকে দেখে অদরা ভয় পেয়ে গেল। স্যার, এবার আমরা কি করব? সবার আগে ওই মানুষদেরকে বাঁচাতে হবে যারা এই প্রাইভেট কারের মধ্যে আছে। আপনার গাড়ির দরজা খুলতে লাগলো, কিন্তু অদরা ওকে বাধা দিয়ে বলল, স্যার কি করছেন? কি আপনি কিভাবে ওদেরকে বাঁচাবেন? আপনি একা, আর ওরা অনেকজন। আপনার কাছে কোনো অস্ত্র নেই, কিন্তু ওদের কাছে ধারালো সব ছুরি রয়েছে। আমি জানি আমি একা, আর আমার কাছে এখন কিছু নেই, তাই বলে ওই মানুষগুলোকে বিপদে দেখিয়েও এখান থেকে পালিয়ে যাব না অদরা, সেটা হয় না। আমাদের ধর্ম আমাদের সে শিক্ষা দেয় না। আমি ওদেরকে বাঁচাতে যাচ্ছি, তুমি এখানেই বসো, একদম বেরোবে না গাড়ি থেকে। কিন্তু স্যার আপনার অদরার কথা শুনলো না। গাড়ি থেকে বেরিয়ে ওই প্রাইভেট কারের দিকে যেতে লাগলো। এমন সময় গাড়ির মধ্যে আপনার ফোনটা বেজে উঠলো। অদরা ফোনটা বের করে দেখে অনা ফোন দিয়েছে। অনাফু ফোন দিয়েছে। রিসিভ করব কি? না, করি, আর বলে দিই যে এখানে কি হচ্ছে। কিন্তু অদরা যে ফোনটা রিসিভ করার জন্য হাতে নিল, অমনি ফোনটা কেটে গেল। তবে ফোনটা কেটে যাওয়ার পর ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে অদরা একদম অবাক হয়ে বসে রইল। ওর নিজের চোখকে যেন এখন বিশ্বাস করতে পারছে না, কারণ ও দেখলো আপনার ফোনের স্ক্রিন ফটোতে অধরার ছবি। আপনার ফোনে কোনো লক বা পাসওয়ার্ড না থাকায় অদরা ফোনের গ্যালারিতে চলে গেল। সেখানে গিয়ে দেখলো ওর নামে একটা ফাইল, সেখানে সেভ করা। অদরা সেই ফাইলে গিয়ে দেখে সেখানে মোট 788টা ছবি, আর সবগুলো ছবি অদরার। অফিসে সে প্রথম দিন থেকে সিলেটে বুড়িমার পর্যন্ত প্রত্যেকটা মুহূর্ত ছবি এখানে আছে। ছবিগুলো দেখে বোঝা যাচ্ছে যে সেগুলো ছবি লুকিয়ে তোলা হয়েছে। আমার ছবি স্যারের ফোনে, তাও আবার এতগুলো। তবে কি
তবে কি স্যার আমাকে ভালোবাসেন? এদিকে আপনার ওই ডাকাতগুলোর সাথে কথা বলছে, ওদেরকে কি একটা বোঝানোর চেষ্টা করছে, কিন্তু ওরা কিছুই বুঝতে চাইছে না। হঠাৎ ওরা খেয়াল করলো আপনানের পেছন থেকে একটা ডাকাত ওর দিকে ছুরি নিয়ে আসছে। ওরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে স্যার স্যার বলে আপনানের দিকে দৌড়াতে লাগলো। ডাকাতটা যখনই ছুরিটা আপনার পিঠের নিচে দিকে মারতে যাবে তখনই ওরা সেখানে চলে এলো। ছুরিটা ওর পেটের মধ্যে ঢুকে গেল। অদরার আত্মচিৎকার শুনে আপনার পেছন ফিরে ঘুরলো, আর দেখলো অদরার পেট থেকে পানির মতো করে রক্তধারা বয়ে যাচ্ছে। অদরা আস্তে আস্তে রাস্তায় শুয়ে পড়লো। অদরাকে অবস্থায় দেখে আপনার মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। আপনার রাস্তায় বসে অদরার মাথাটা নিজের কোলের উপরে নিয়ে পড়লো। অদরা, অদরা, কি হলো? অদরা, চোখ খোলো, দেখো আমায়। না, তোমার কিছু হবে না, চিন্তা করো না, আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি। আপনার এবার নিজের ব্লেজারটা খুলে অদরার পেটে যে জায়গায় ছুরি লেগেছে সেখানে খুব টাইট করে বেঁধে দিল। তারপর অদরাকে নিজের গাড়িতে করে হসপিটাল নিয়ে এলো। এসবের ফাঁকে সুযোগ বুঝে সেই ডাকাত দল পালিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর অদরাকে উটিতে নিয়ে যাওয়া হয়েছে। আপনার ফোন করে ওনাকে হসপিটালে ডেকে নিয়েছে। অদরার অবস্থার কথা জেনে ওনা খুব কাঁদছে। দুজনে ওটির সামনে রাখা চেয়ারে বসে আছে। হঠাৎ ওনা বলল, কিন্তু এসব কেন হলো আপনার? ওই ডাকাতরা অদরাকেই কেন ছুরি মারলো? কি দোষ করেছিল? অদরা কোনো দোষ করেনি রে ওনা, সব দোষ তো আমার। মানে ও আমাকে বাঁচানোর জন্যই তো নিজেকে এই বিপদের সামনে এনে ফেলেছে। আজ ওর এই অবস্থার জন্য শুধু আমি দায়ী, শুধু আমি। এখনো কি তুই বলবি আফনান যে অদরা শুধু একজন ভালো মানুষ বলেই তোকে এভাবে বারবার রক্ষা করে? তুই কি এখনো ওর ভালোবাসাটাকে অস্বীকার করবি? তুই কি এখনো ওর ভালোবাসাটা দেখতে পারছিস না? অনা, আমি সব আপনার কথাটা শেষ করতে পারলো না, কারণ সেখানে তখন ডাক্তার এসে হাজির হলো। ডাক্তারকে দেখে আপনার উঠে দাঁড়িয়ে বলল, ডাক্তার, অদরা এখন কেমন আছে? দেখুন মিস্টার আরজেদ, অপারেশন তো আমরা করেছি, তবে সেটা সফল হয়েছে কি না, আর হলেও ঠিক কতটুকু সফল হয়েছে সেটা পেশেন্টের হুঁশ না ফেরা পর্যন্ত বলা যাবে না। আর ওর হুঁশ কখন ফিরবে ডাক্তার, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু বলতে পারবো না। তবে ঘণ্টাখানেকের মধ্যে যদি ওনার হুঁশ ফিরে আসে তাহলে উনি আউট অফ ডেঞ্জার হতে পারবেন। আর না হলে আমি কি অদরার সাথে একটু দেখা করতে পারি? জি পারবেন, ওনাকে আগে কেবিনে শিফট করা হোক, তারপর। থ্যাঙ্কস ডাক্তার, ওয়েলকাম। ডাক্তার চলে গেল। অনা এবার আপনাকে বলল, আপনান, তুই কি অদরার বাড়ির লোকদের খবর দিয়েছিস? না তো, আমি তো এটা ভুলেই গেছিলাম। আমার কাছে তো ওদের কারোর নাম্বারটাও নেই। আচ্ছা শোনো না, এই নে আমার গাড়ির চাবিটা নে। গাড়ির ভেতরে অদরার ফোন আছে, ওর ফোন থেকে ওর মামনির একটা ফোন করে দিস, আমি অদরার কাছে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। ওনা পার্কিং লটে আপনারা গাড়ির কাছে গিয়ে চাবি দিয়ে গাড়ির লক খুলল। তারপর গাড়ি থেকে অদরার ফোনটা বের করে রাজিয়া বেগমকে ফোন করে সব ঘটনা জানিয়ে দিল। এদিকে অদরাকে কেবিনে শিফট করা হয়েছে। আপনার এবার সেই কেবিনে এলো। কেবিনে ঢুকে অদরার পাশে থাকা চেয়ারে বসে অদরার হাতটা নিজের হাতের মধ্যে নিল। এবার খুবই আস্তে আস্তে আপনার বলল, তোমার সমস্যাটা কি অদরা? কেন বারবার এমন করো তুমি? কেন আমাকে বাঁচানোর জন্য বারবার তুমি নিজেকে মৃত্যুর মুখে ঠেলে দাও? কেন আমাকে এতটা ভালোবাসো তুমি? কেন আমাকে বাধ্য করো তোমাকে ভালোবাসতে? হ্যাঁ, বাসি আমি তোমাকে, ভালো, খুব 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 ভালোবাসি আমি তোমাকে। হয়তো এতটা ভালো আজ পর্যন্ত আমি আর কাউকে বাসিনি যতটা আমি তোমাকে বাসি। আরোহীকেও হয়তো এতটা ভালোবাসতে পারিনি আমি। একটু থেমে আবার বলল, উঠে পড়ো অদরা, আমার জন্য উঠে পড়ো। তোমাকে এভাবে শুয়ে থাকতে দেখে আমার একদম ভালো লাগছে না। প্লিজ গেট আপ অদরা, গেট আপ। তোমাকে ছাড়া আমি আর থাকতে পারবো না, আমি আর থাকতে চাই না তোমাকে ছাড়া। আরোহী যখন আমাকে ছেড়ে গিয়েছিল ও তখন আমাকে কষ্ট দিয়ে গিয়েছিল, কিন্তু তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও তাহলে কষ্ট না, দুঃখ না, মৃত্যু আমার কাছে আসবে। প্লিজ অদরা,
চোখ খোলো, কথা বলো আমার সাথে। আচ্ছা, আমি কথা দিচ্ছি তোমায়, আর এরকমভাবে চুপি চুপি তোমাকে ভালোবাসবো না, ভালোবাসার কথা বলবো না। তুমি একবার ঠিক হয়ে যাও, তারপর আমি সবার সামনে তোমাকে ভালোবাসার কথা স্বীকার করব। আমি কথা দিচ্ছি, এবার তো উঠে পড়ো অদরা, প্লিজ উঠো প্লিজ। আপনার এবার অদরা হাতটা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর আপনার খেয়াল করলো অদরা চোখ দুটি একটু একটু কাঁপছে। অদরা চোখ খোলার চেষ্টা করছে, অর্থাৎ অদরার জ্ঞান ফিরে আসছে। অদরা আপনার এবার কেবিনের দরজার কাছে গিয়ে জোরে জোরে ডাক্তার আর নার্সদের ডাকতে লাগলো। আপনারা ডাক শুনে একটা ডাক্তার সেখানে এসে বলল, কি হয়েছে? ডাক্তার, অদরাকে একবার একটু দেখুন, ওর মনে হয় জ্ঞান ফিরছে। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, আপনি একটু বাইরে যান। আপনার বাইরে দাঁড়িয়ে ওয়েট করতে লাগলো। এমন সময় ওনার রাজিয়া বেগম আর জেরিনকে নিয়ে সেখানে হাজির হলো। রাজিয়া বেগম বললেন, অদরা কোথায়, কেমন আছো এখন? রাজিয়া বেগমকে সান্ত্বনা দিয়ে আফনান বলল, অদরার অপারেশন হয়ে গেছে আন্টি, ওর জ্ঞানও মনে হয় ফিরে এসেছে, ডাক্তার ওকে দেখছে। এবার ডাক্তার বেরিয়ে এসে বলল, পেশেন্ট এখন একদম ঠিক আছে, আপনারা চাইলে তার সাথে দেখা করতে পারেন, তবে খুব জোরে কথা বলবেন না। আর 2 দিন পেশেন্টকে এখানেই থাকতে হবে, 2 দিন পর আপনারা ওনাকে বাসায় নিয়ে যেতে পারবেন। থ্যাংক ইউ ডাক্তার, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ আর ওয়েলকাম মিস্টার আরজেদ। এবার সবাই অদরার কাছে গেল। রাজিয়া বেগম ওনার জেরিন অদরার সাথে কথা বলতে লাগলো, কিন্তু ওদের কোনো কথাই যেন অদরার কানে যাচ্ছে না। যাবেই বা কি করে, ওর মন যে এখন কেবিনের দরজায় দাঁড়িয়ে থাকা আফনানের ওপর। পরের দিন সন্ধ্যাবেলা আপনার নিজের ঘরের বেলকনিতে দাঁড়িয়ে ছাদ দেখছে। হঠাৎ কেউ একজন পেছন থেকে ওকে ঢাক দিল। গলার আওয়াজ শুনে আপনার বুঝতে পারলো এটা দিশার গলা। পেছন ফিরে দেখে সে ঠিকই অনুমান করেছে। দিশা, তুমি এখানে? কি হলো আপনার, আমাকে এখানে দেখে এতটা চমকে উঠলে কেন? আমি কি এখানে আসতে পারি না? আরে না না, তেমন কিছু না, অবশ্যই আসতে পারো, কেন আসতে পারো না? তো বলো, কি কারণে এসেছো? কোনো কাজ ছিল আমার সাথে? হ্যাঁ, একটু কাজ ছিল তোমার কাছে। আসলে আমার মনে কয়েকটা প্রশ্ন এসে হানা দিয়েছে, সেই প্রশ্নগুলোর উত্তর নিতেই এখন তোমার কাছে এলাম, যদিও প্রশ্নগুলোর সম্ভাব্য উত্তর আমার জানা আছে। প্রশ্ন? কেমন প্রশ্ন দিশা? আপনার, আমরা সেই ছোট্টবেলা থেকে একসাথে আছি। এই দীর্ঘ সময় আমাদের মধ্যে অনেক ঝগড়া হয়েছে, অনেক কথা কাটাকাটি হয়েছে, একে অপরের উপর অভিমান করেছি, কিন্তু তারপরেও আমরা সব সময় একসাথেই থেকেছি। পরবর্তী সময়ে তোমার জীবনে ভালোবাসা এলো, তোমার বিয়ে হলো, তারপর সেই ভালোবাসা আবার চলেও গেল, তোমাদের ডিভোর্স হয়ে গেল। কিন্তু দেখো, এত কিছু হয়ে যাওয়ার পরও সেই আমি আর তুমি আজও একসাথে আছি। হ্যাঁ দিশা, তুমি ঠিকই বলেছ, জীবনের অনেক কিছুই আজ পাল্টে গেছে, কিন্তু আমাদের সেই বন্ধুত্ব আজও একই রকম আছে। সত্যি কি আমাদের বন্ধুত্ব আজও সে একই রকম আছে আপনার? মানে আছে, মনে আছে আপনার, আগে যখন তোমার সাথে কোনো ঘটনা ঘটতো তখন তুমি সবার আগে আমাদের চারজনকে সেই ঘটনা বলতে। তুমি দৌড়ে দৌড়ে আমাদের কাছে আসতে, তারপর আমরা 4 জন গোল হয়ে বসতাম, আর মাঝখানে তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদেরকে সেই ঘটনাগুলো বলতে। একটা সামান্য ঘটনাকে কত বিশাল করে বলতে তুমি, কিন্তু আজ যখন তোমার জীবনে এত বড় একটা ঘটনা ঘটে যাচ্ছে, তখন তুমি একবারও সেই কথাটা আমাকে বলার প্রয়োজন মনে করলে না। আমার জীবনের বড় ঘটনা কি ঘটছে আমার জীবনে? কি ঘটছে মানে? এই যে তোমার জীবনে আবার ভালোবাসার প্রজাপতি ডানা মেলে উঠতে শুরু করেছে। দিশার কথা শুনে আপনার হয়ে দাঁড়িয়ে রইল। আপনাকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে দিশা আবার বলল, কি হলো আপনার? অবাক হয়ে গেলে এটা দেখে যে আমি এই কথাটা কি করে জানলাম। খামন আপনার, বাগদত্তা আমি তোমার, এটুকু কথা আমি জেনে নিতেই পারি। দিশা, তোমাকে ঠকানোর মতো কোনো ইন্টেনশন আমার কখনোই ছিল না। আসলে আমি নিজেও জানি না যে আমি কখন অদরাকে ভালোবেসে ফেললাম। সব কিছু হঠাৎ করেই হয়ে গেল, আর হঠাৎ করে সব কিছু আমার চোখে পড়ে গেল। এনিওয়ে, আবার কি করবে
বলে ভাবছো? কাকে ছাড়বে তুমি, আমাকে নাকি অদরাকে? দিশা, এত তাড়াহুড়ো করার কি আছে? এত বড় একটা ডিসিশন কি এমনি এমনি নেওয়া যায়? এখন এই ডিসিশন নেবে না তো কখন নেবে? আমাদের বিয়ের আর মাত্র 18 দিন বাকি। আমি বুঝতে পারছি দিশা, আমি সব বুঝতে পারছি, কিন্তু তুমি যদি চাও আমি তোমাকে ডিসিশন নিতে সাহায্য করতে পারি। সাহায্য? কেমন সাহায্য? তুমি আমাকে ছেড়ে দাও, আফনান আর অদরাকে বিয়ে করো। কি? হ্যাঁ আফনান, এতেই সবার ভালো হবে। অদরা তোমাকে খুব ভালোবাসে, ও তোমাকে সারা জীবন সুখে রাখবে। কিন্তু দিশা, তোমার কি হবে? আমার আমার আবার কি হবে? আমাকে আবার ওয়েট করতে হবে তোমার মতো কাউকে পাওয়ার জন্য? আসলে কি জানো তো আফনান, আমি আমার আশেপাশের মানুষগুলোকে কেমন যেন হারিয়ে ফেলেছি। তারা এখন আমাকে আর বিশ্বাস করে না। তারা ভাবে আমি অনেক জেদি একটা মেয়ে। আমার জেদ ছাড়া আমি নাকি আর অন্য কিছু ভাবতেই পারি না। সবাই তোমার প্রতি আমার জেদটাকেই দেখে, কিন্তু আমার ভালোবাসা দেখে না। হ্যাঁ আফনান, তোমাকে ভালোবাসি, কিন্তু আমার ভালোবাসা কখনোই তোমার সুখী জীবনে বাধা হয়ে দাঁড়াবে না। তুমি অদরার কাছে যাও আফনান, মেয়েটা তোমাকে ব্যাপক ভালোবাসে, হয়তো আমার থেকেও বেশি। আফনান আর কিছু বলল না, শুধু দিশাকে জড়িয়ে ধরল। একদিন পর সন্ধ্যাবেলায় অদরা ড্রেসিং টেবিলের সামনে রেডি হচ্ছে। আফনান অদরার জন্য অফিসে আজ একটি পার্টি থ্রো রয়েছে, সেখানে যাবে বলেই রেডি হচ্ছে। অদরা রেডি হয়ে রুম থেকে বেরোতে যাবে, এমন সময় আলো আপুর সাথে ওর দেখা হয়ে গেল। আপু, মামনি আর জেরিন কোথায় গেছে জানো? বেশ অনেকক্ষণ হলো ওদেরকে দেখছি না। উফ অদরা, কত প্রশ্ন করো তুমি। ওরা কোথায় গেছে সেটা জেনে তুমি কি করবে? বসের পার্টিতে যেতে হবে না? তোমার তো এখন দেরি হয়ে যাচ্ছ, তাড়াতাড়ি যাও আর সাবধানে যেও। ওকে আপু। অদরা অফিসের সামনে এসে দাঁড়িয়ে আছে। অফিসটাকে আজ চমৎকারভাবে সাজানো হয়েছে। অফিসের প্রত্যেকটি দেয়াল জুড়ে কত লাইট জ্বলছে। অদরা বাইরের সব কিছু একবার দেখে ভেতরে চলে গেল। কিন্তু এ কি, অফিসের ভেতর তো সব অন্ধকার। পার্টির লাইটিং তো অনেক দূরের কথা, সামান্য একটা ডিম লাইটের বাতিও জ্বলছে না। চারপাশে এত অন্ধকার দেখে অদরা একটু ভয় পেয়ে গেল। অফিসের সবাই কোথায় গেল? আজ তো এখানে পার্টি হওয়ার কথা ছিল। তাহলে কি পার্টি ক্যান্সেল হয়ে গেছে? যদি পার্টি ক্যান্সেল হয়ে থাকে তাহলে অফিসের গেটগুলো এরকম খুলে রেখেছে কেন? মনে হয় পার্টি অন্য কোনো ফ্লোরে হচ্ছে, যাই গিয়ে দেখি। অদরা সামনের দিকে যেতে যাবে, এমন সময় অদরার সামনে থাকা বড় পর্দার উপরে প্রজেক্টরের আলো ফেলা হলো। সাথে সাথে সেখানে অদরার বেশ কিছু ছবি ভেসে উঠল। অদরার ছোটবেলার ছবি, অফিসের কিছু ছবি, ওর জন্মদিনের ছবি, ট্রিপের কিছু ছবি। ছবিগুলো দেখে অদরা যতটা না অবাক হয়েছে তার চেয়ে অনেক বেশি খুশি হয়েছে। এবার মাইকে একটা আওয়াজ শোনা গেল। অদরা স্পষ্ট বুঝতে পারলো এটা আফনানের আওয়াজ। আফনান বলে উঠল, যখন আমি ছোট ছিলাম তখন আমার আব্বু আমাকে একটা কথা বলেছিলেন। কথাটা হলো, একটা মানুষের জীবনের উপর সব থেকে বেশি যার অধিকার থাকে সে হলো তার সৃষ্টিকর্তা, তারপরে অধিকারটা তার মা বাবা, তারপর সবশেষে যার অধিকার সে হলো সেই ব্যক্তি যে মানুষটির প্রাণ বাঁচায়। তুমি তো আমার জীবন 2 বার বাঁচিয়েছ অদরা, তাই আমার জীবনের উপর তোমার এখন দ্বিগুণ অধিকার রয়েছে। তুমি আমার জন্য যা করেছ তার জন্য আমি তোমাকে ধন্যবাদ বলে কখনোই ছোট করব না। তবে আমার জীবনটা তোমার হাতে তুলে দিয়ে তোমার ঋণ থেকে মুক্ত হওয়ার ক্ষুদ্র একটা চেষ্টা আমি অবশ্যই করব। এবার পার্টির সব লাইট অন হয়ে গেল। অদরার সামনে তাকিয়ে কাউকে দেখতে পেল না, তাই পেছনে ঘুরে তাকালো। পেছন তাকাতেই দেখে সামনেই আফনান দাঁড়িয়ে আছে, এর পিছনে রাজিয়া বেগম আর জেরিন, আর তাদের পিছনে অফিসের সব লোকজন। রাজিয়া বেগম আর জেরিন এখানে দেখে অদরা চমকে গেল। এদিকে অদরাকে দেখে আফনানের বেশ যেন বেহুশ হওয়ার মতো অবস্থা। গোল্ডেন কালারের গাউনের উপরে গাঢ় লাল রঙের কোটি, তার সাথে ম্যাচিং করে লাল গোল্ডেন কালারের হিজাব মাথায় জড়ানো। সব সময়ের মতো মুখে কোনো মেকআপ নেই, শুধু কাজল ছাড়া।
তবে আপনাকেও আজ অনেক হ্যান্ডসাম দেখাচ্ছে। নীল কালারের ব্লেজারটা সত্যি ওকে খুব ভালো মানিয়েছে। এবারে আপনার বলল, আমি আজ অদরাকে একটা কথা বলতে চাই, তবে তার আগে আমি আপনাদের সবাইকে কিছু জানাতে চাই। আপনারা সবাই জানেন দিশার সাথে আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে আর খুব শীঘ্রই আমাদের বিয়ে। তবে একটা কথা আপনারা কেউই জানেন না, আর সে কথাটা হলো আমরা এর আগেও একবার বিয়ে হয়েছে। আমি একজন ডিভোর্সি। আপনার কথা শুনে সবাই নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো। হোয়াট? স্যারের এর আগেও একবার বিয়ে হয়ে গেছে? কবে হলো? কার সাথে হলো? আবার ছাড়াছাড়ি কেন হলো? আপনার সবাইকে থামিয়ে বলল, আমি জানি আপনাদের মনে এখন অনেক প্রশ্ন জেগে উঠেছে, তবে এত অস্থির হওয়ার কোনো দরকার নেই। আপনাদের প্রশ্ন উত্তর আমি নিজেই দিয়ে দিচ্ছি। আরোহী আমার প্রথম স্ত্রীর নাম, আরোহী। আমাদের লাভ ম্যারেজ ছিল। অবশ্য আমাদের সম্পর্ক শুধু আমার ভালোবাসাটাই উপস্থিত ছিল, ওর ভালোবাসা ছিল না। কারণ ও আমাকে নয়, আমার অন্য একজনকে ভালোবাসতো। কিন্তু বিয়ের পরেও আরোহী ওর ভালোবাসাকে ভুলতে পারে না, তাই আমাকে একা করেও চলে যায় ওর ভালোবাসার কাছে। জানে আমাকে ছেড়ে যাওয়ার সময় আরোহীর একটুও কষ্ট হয়নি, কিন্তু আমার হয়েছিল, অনেক কষ্ট হয়েছিল। এতটাই কষ্ট হয়েছিল যে নিজেকে শেষ করে দেওয়ার ইচ্ছা হয়েছিল। শুধু ইচ্ছে হয়নি, সেটা আমি করেও ছিলাম। ছুরি দিয়ে নিজের হাত কেটেছিলাম। জীবনে বেঁচে থাকার জন্য মানুষের একটা উদ্দেশ্যের দরকার হয়, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি সেই উদ্দেশ্য, যার কারণে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। এবার অদরার দিকে তাকিয়ে বলল, তবে আজ আমি আমার সব প্রশ্নের উত্তর পেয়ে গেছি। আমার সব প্রশ্নের উত্তর তুমি, অদরা। আমি? আপনার এবার রাজিয়া বেগমের কাছে এসে বলল, মা বাবার পর অদরা এই পৃথিবীতে যাকে সব থেকে বেশি ভালোবাসে সে হলো আপনি। তাই আপনার অনুমতি ছাড়া আমি আপনার মেয়েকে আমার ভালোবাসার কথা বলতে পারবো না। আপনি আমাকে একটা সুযোগ দিবেন, যাতে করে আমি অদরাকে আমার মনের কথাগুলো একবার বলতে পারি। রাজিয়া বেগম কোনো কথা বলছেন না দেখে জেরিন তাকে বলল, মামনি কি হলো কি? এত কি ভাবছো? অদরা আপনার স্যারকে ভালোবাসি, প্লিজ স্যারকে এই সুযোগটা দাও। রাজিয়া বেগম বললেন, আমি তোমাকে কোনো সুযোগ দেওয়ার কে বলো তো? আল্লাহ নিজে তোমাদের দুজনকে একে অপরের জীবনে এনে দিয়েছে। যাও, অদরাকে যা বলার বলে ফেলো। আপনার এবার অদরার কাছে এলো। আরোহী চলে যাওয়ার পর শূন্য হয়ে গিয়েছিল আমার জীবন। আমি শূন্য হয়ে গিয়েছিলাম। আমি আর শূন্য থাকতে চাই না অদরা, আমি এবার পূর্ণ হতে চাই। আর আমার জীবনে সেই পূর্ণতা তুমি এনে দিতে পারো। তোমাকে দেখার পর থেকে আমি আবার নতুন করে বাঁচতে শুরু করেছি অদরা। তোমার সাথে থাকতে, তোমার সাথে কথা বলতে, তোমার সাথে হাসতে কাঁদতে বড্ড বেশি ভালো লাগে আমার, বড্ড বেশি ভালো লাগে। জানো, ভালোবাসা নিয়ে আজ পর্যন্ত অনেক কিছু শুনেছি ছেলেদের বাম পাজের অংশ দিয়ে নাকি তার প্রিয়তমাকে সৃষ্টি করা হয়। আমি চাই তুমি আমার সেই অংশ হও। শুনেছি জন্মের আগেই নাকি প্রতিটা মানুষের ভাগ্য লেখা হয়ে যায়। আমি চাই সেই অজানা অচেনা ভাগ্যে তুমিই লেখা থাকো। শুনেছি মানুষ তার আপনজনকে হাতের রেখায় খোঁজে, কিন্তু আমি তোমাকে 2 হাতের প্রার্থনায় খুঁজতে চাই অদরা। শুনেছি আজকাল সবাই ভালোবাসার মানুষকে কাঠগোলাপের লাল, সাদা কিংবা অন্য কোনো রং উপহার দিচ্ছে, কিন্তু আমি তোমায় শুধু কৃষ্ণচূড়া লাল দিতে চাই। শুনেছি সবাই কাশফুল দেখাচ্ছে তার কাছের মানুষটাকে, কিন্তু আমি তোমায় সবুজ ঘাসে ভরা মাঠ দেখাতে চাই, যার মেয়াদ সাময়িক নয়। তোমার মন খারাপের সময় যেন সবুজ ঘাসে খালি পায়ে হাঁটতে পারো। শুনেছি সবাই আজকাল ভালোবাসার মানুষের সাথে অনলাইনে আলাপে ব্যস্ত থাকে, রাত কাটিয়ে সকাল পেরিয়ে যায়, কিন্তু আমি তোমার যান্ত্রিকতার খুঁজে বেড়াতে চাই না। অফলাইনে থেকে হঠাৎ করে তোমার কথা মনে করে অজান্তেই একটু হাসতে চাই। অফলাইনেও তোমাকে আমি আসক্ত থাকতে চাই। শুনেছি ভালোবাসলে হাত ধরে বিকেল কাটাতে হয়, সাক্ষাৎ করতে হয় রুটিন করে, কিন্তু আমি তোমায় মাসখানেক পর না হয় একটা নজর দেখতে চাইব। তোমার হাসি মাখা মুখ দেখেই বিকেল কাটাবো।
সবার মতো আমি তোমায় রেস্টুরেন্টে নিয়ে গিয়ে সময় কাটাবো না, কোনো রাস্তার মোড়ের ভাঙা টং দোকানে তোমায় নিয়ে এক কাপ চা খাবো, কোনো এক শুভক্ষণে আমার আপনজনদের নিয়ে তোমার আঙ্গিনায় হাজির হব, তোমার অভিভাবকের নিকট থেকে তোমার হাতটা সারা জীবনের জন্য ছেয়ে নিব, ভালোবাসা দিয়ে ভালোবাসার অধিকারে তোমাকে জড়িয়ে রাখবো, তোমার ভালোবাসাতে হৃদয়ের স্পন্দনের মতো আজীবন আসক্ত হয়ে থাকবো। এবার আপনার পকেট থেকে একটা আংটি বের করে অদরার সামনে হাঁটু গেড়ে ভেঙে বসলো আর বলল, শুনেছি হাতের অনামিকা আঙ্গুল অন্য আঙ্গুলগুলোর চেয়ে স্পেশাল, শুধুমাত্র জীবনসঙ্গীকে আঙ্গুলের আংটি পরাতে পারে, আর আমি চাই তোমার সেই অনামিকাতে পূর্ণতা দিতে। তুমি কি সেই অধিকার দিবে আমাকে? গল্পটি কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটির পরবর্তী পার্ট খুব শীঘ্রই আসবে। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।